আসসালামু আলাইকুম সবাইকে। আমি ইসলামী সর্দার অভিক। আজকে আমরা নবম শ্রেণীর গণিত বইয়ের নবম অধ্যায় বিস্তার ও পরিমাপ অধ্যায়ের পরিমিত ব্যবধানের অঙ্কগুলা করব। এখানে তোমাদের কিছু বইয়ের উদাহরণ করব, তোমাদের কিছু একক কাজ আছে সেগুলো আমরা করব। গত ক্লাসে হচ্ছে আমরা পরিমিত ব্যবধানটা কি, এর কখন কোন সময় কি সূত্র লিখতে হবে সেগুলো জানলাম, আর কিছু মাথা কাটানো প্রশ্ন সমাধান করেছিলাম। আর আজকে বলেছিলাম যে আজকে আমরা হচ্ছে ম্যাথে এই সূত্রগুলার, পরিমিত ব্যবধানের সূত্রগুলার ডিরেক্ট ম্যাথ করব। তো সূত্রগুলো একটু তোমাদের দেখে রাখতে হবে। তো এখানে দেখো তোমাদের একদম পাঠ্য বইয়েরই একটা উদাহরণ, 231 নম্বর পৃষ্ঠার 6 নম্বর উদাহরণ। এখানে বলা হচ্ছে যে ধরো তোমার দলের 8 জন শিক্ষার্থীর ওজন কেজিতে নিম্নরূপ। তোমাদের টিমে ধরো 8 জন মেম্বার আছে, ওই 8 জনের ওজনগুলা কেজিতে বলা হচ্ছে যে 49, 63, 46 এরকম করে হাবিজাবি করে 8 জনের ওজন তোমাকে দেওয়া। এখন বলা হচ্ছে যে চলো লেটস গো সংক্ষিপ্ত পদ্ধতিতে উপরের তথ্য সারির পরিমিত ব্যবধানটা নির্ণয় করি। এখন দেখো পরিমিত ব্যবধান নির্ণয়ের ক্ষেত্রে দুই ক্যাটাগরিতে আমরা শিখলাম, একটা হচ্ছে বিন্যস্ত আর একটা অবিন্যস্ত। এটা হচ্ছে কি আমাদের দেখো তো অবিন্যস্ত, অর্থাৎ শ্রেণী করে নাই। তো দুই ক্যাটাগরিতে অবিন্যস্ত বিন্যস্ততে আবার দুইটা ক্যাটাগরি আছে, একটা হচ্ছে সরাসরি পদ্ধতি বা প্রত্যক্ষ পদ্ধতি, আর একটা হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতি বা সহজ পদ্ধতি বা পরিমিত অনুমিত গড় পদ্ধতি। তো আমাদেরকে এখানে এই সংক্ষিপ্ত পদ্ধতিতে বের করতে বলছে। তো যেহেতু এটা অবিন্যস্ত, সংক্ষিপ্ত পদ্ধতিতে আমাদের পরিমিত ব্যবধানটা দেখতে কেমন আসে বলতো, রুট ওভার কি আসে বলতো, সামেশন ডি স্কয়ার বাই এন মাইনাস ডি বাই এন হোল স্কয়ার। সামেশন বলতে এই যে প্রথম থেকে শুরু করে এন পর্যন্ত, ঠিক আছে? এই হচ্ছে আমাদের পরিমিত ব্যবধানের সূত্রটা। এখন এখানে খালি ডির পরিচয়টা হচ্ছে কি, তোমাদের এই প্রত্যেকটা উপাদান থেকে অনুমিত গড়টা বিয়োগ করে দিতে হবে। অনুমিত এ হচ্ছে কি বলতো, অনুমিত গড়। এই ছিল হচ্ছে আমাদের ফর্মুলা। কোন পদ্ধতিতে? সংক্ষিপ্ত পদ্ধতিতে। তো এখন চলো আমরা এটার জন্য একটা কি করব বলতো, একটা ছকের মতন একটু বানাই নিই যেন আমাদের একটু সুবিধা হয়, ঠিক আছে? তো তার আগে আমাদের এই সংখ্যাগুলোকে আমরা কি করি, মানের ঊর্ধ্বক্রমে সাজাই, তাই না? ছোট থেকে বড় ক্রমে একটু সাজিয়ে নিলে একটু সুবিধা হয়। যেমন দেখো তো এখানে সব থেকে ছোট দেখো তো, এই যে ধরো কে আছে দেখো তো, এই যে 46 আছে, তাই না? তার মানে 46। এরপর দেখো তো 40 এর ঘরে কে আছে, 49। এরপর দেখো তো কে আছে, 49, তাই না? এরপর হচ্ছে তোমার 52 আছে। এরপর দেখো তো 54 আছে। এরপরে নেক্সট হচ্ছে দেখো তো 59 আছে, 59 হয়ে গেল। এরপরে দেখো 60, 63, 65, ঠিক আছে? এই হচ্ছে দেখো 8 জনের তুমি কি করলা বলো তো, মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে নিলা এই তথ্য সারির মানগুলাকে। এখন দেখো আমার কি লাগে বলো তো, আমার এই পরিমিত ব্যবধান বের করতে গেলে কি লাগবে, আমাদের হচ্ছে এই এক্স লাগবে। এই এক্স বলতে কি বোঝানো হচ্ছে, এই ডাটাগুলো যে 46, 49, তাই না? ডট 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 ডট। এরপর এই অনুমিত কি লাগবে বলতো, পরিমিত ব্যবধান বের করতে গেলে ডি লাগবে। দেখো ডি এর স্কয়ার, আবার দেখো এখানে ডি ডিভাইডেড বাই এন, এটার আবার হোল স্কয়ার। তো আগে দেখো ডি বের করতে পারলে ডি স্কয়ারও বের হয়ে যাবে। ডি কিভাবে বের হবে, এক্স মাইনাস এ, তার মানে যে ডির জন্য একটা কলাম তুমি তৈরি করবা। এখন এর কথাটা বলতেছি, সমস্যা নাই। এরপর হচ্ছে কি, তুমি ডি পেয়ে গেলে তুমি ডি স্কয়ারও পেয়ে যাবা। তাহলে এখান থেকে তুমি সামেশন অফ ডি বের করতে পারবা, এখান থেকে তুমি সামেশন অফ ডি স্কয়ার পেয়ে যাবা। পরে তুমি পরিমিত ব্যবধানটা বের করে নিতে পারবা। তো আমরা এরকম একটা ছক তৈরি করি, হ্যাঁ, সুবিধার জন্য। তো এই হচ্ছে আমাদের এক্স গুলা থাকবে, সংখ্যাগুলো যদি লিখি 46, 49, 52, 46, 49, 52, 54, 59, 60, 54, 59, 60, 63, 65, ঠিক আছে? আচ্ছা, তোমরা পরীক্ষা হলে পেন্সিলে স্কেল দিয়ে করবে এগুলা, ঠিক আছে? খাতাটা দেখতে সুন্দর লাগবে। এখন হচ্ছে এই সংখ্যাগুলোর মধ্যে তোমাকে যে কোনো একটা সংখ্যাকে ধরে নিতে হবে, এটা তোমার একটা গড়। দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি সব থেকে ছোট ওজন হচ্ছে 46 কেজি, এরপর সব থেকে বড় ওজন হচ্ছে 65 কেজি। তো তুমি একটা দেখো গড় বের করতে পারো, হ্যাঁ, সবগুলা যোগ করে মোট সংখ্যা। এখানে কয়জনের ডাটা দেওয়া, দেখো এন এর মান কত আসবে, দেখো তো কয়জনের ডাটা দেওয়া, 8 জনের ডাটা দেওয়া।
n এর মান 8, তো সবগুলোকে যোগ করে 8 দিয়ে ভাগ দেওয়া যায়, বাট না, তোমার এইগুলোর মধ্যে থেকে একটাকে একটু গড় চিন্তা করতে হবে। এখন এটাকে বলা হয় অনুমিত গড়, ঠিক আছে? এই যে অনুমান করতেছো, এখন অনুমান তোমার বিষয়টা কি একদম পারফেক্ট হতে হবে এমন কোনো কথা নাই। কেউ যদি চায় সব থেকে ছোটটাকেও বলতে পারে এটাই গড়, অনুমান করা হইলো। অনুমান তো ঠিক হইতে পারে, ভুল হইতে পারে, এই কারণে এখানে কোনো মানে ওই 100% পারফেক্ট বিষয়টা আসবে না। হ্যাঁ, তুমি যে কোনো সংখ্যাকে অনুমিত গড় ধরতে পারো। আমি এই অঙ্কটা দুইবার করব, একবার যে কোনো সংখ্যাকে ধরে দেখাবো, আরেকবার হচ্ছে তোমাদের বইয়ে যে কাজটা করে সেটা করব। এখন বইয়ে কি কাজ করে অনুমিত গড় ধরার ক্ষেত্রে? বই সবসময় এরকম লিখবা, তারপর তোমার দেখা হয় যেখানে দেখো 1 2 3 4 5 6 7 8, ঠিক আছে? তারপর তারা চিন্তা করে মধ্যবর্তী সংখ্যা কোনটা, দেখো তাহলে মাঝখানে আছে, দেখো যে এইটা আর এটা, দেখো তো ওই পাশে তিনটা এই পাশে তিনটা, এই দুইটার যে কোনো একটা হবে, তাই না? যখন তোমার এরকম দুইটার যে কোনো একটা হবে তখন বড়টাকে নেওয়া হয়, তখন কি করা হয়, বড়টাকে নেওয়া হয়। আর যদি বেজোড় সংখ্যক থাকতো, ধরো এখানে 7 জনের কি দেওয়া ছিল, 7 জনের ওজন দেওয়া ছিল, তাহলে কি হইতো জানো? 7 জনের দেওয়া থাকলে তাহলে দেখো ওই পাশে তিনটা এই পাশে তিনটা, তাহলে যে 54, মাঝখানে একদম মধ্যবর্তী সংখ্যাটাকে অনুমিত গড় ধরে নেওয়া হইতো। তা আর যখন তোমার কাছে দুইটা অপশন হবে, মানে জোড় সংখ্যা থাকলে তো মাঝখানে দুইটা সংখ্যা পড়ে যায়, তখন বড়টাকে নেওয়া হয় অনুমিত গড়। যখন শ্রেণী, এটা তো অবিন্যস্ত, শ্রেণীকে তো থাকলে কিভাবে কি করতে হবে সামনে দেখতে পারবা, এত প্যারা নিও না। তো এই ক্ষেত্রে তোমাদের বইয়ে এই যে এইটাকে কি ধরে নিচ্ছে, অনুমিত গড়, ঠিক আছে? আবার বলতেছি, এইটাই যে অনুমিত গড় হবে এমন কোনো কথা নাই, তুমি চাইলে একদম ছোটটাকে অনুমিত গড় ধরতে পারো, যে কোনো সংখ্যাকে অনুমিত গড় ধরে তুমি অঙ্ক করবা, তোমার অঙ্কের অ্যান্সার আসবে। আমি দুইবার করব অঙ্কটা, ঠিক আছে? আচ্ছা, তো এইভাবে একবার করলাম এ। তো আমাদের কি লাগবে বলতো, ডি লাগে। ডি হচ্ছে কি বলতো, ডি হচ্ছে এক্স মাইনাস এ। তাহলে এক্স মাইনাস এ তার মানে কি বোঝানো হচ্ছে দেখো তো, 46, এই যে এক্স এর এইটা এই ঘরের ডি কত আসবে, যে 46, আর এ কত 59, তাহলে 46 মাইনাস 59, চিহ্ন সহ নাও, সমস্যা নাই, ঠিক আছে? কারণ আমরা তো এখানে মডুলাস নিতে বলতেছি না। এরপর দেখো 49 থেকে এই যে এ বিয়োগ যাবে, 49 মাইনাস 59, এটা কত আসবে দেখো তো, -10। এরপর 52 থেকে 59টা বিয়োগ যাবে, তারপর এটা কত আসবে দেখো তো, -7। তারপর 54 থেকে 59টা বিয়োগ যাবে, এটা কত আসবে দেখো তো, -5। 59 থেকে 59 বিয়োগ গেলে কত আসবে বলো তো, 0। তারপর 60 থেকে 59 বিয়োগ যাবে, তাই তো? মানে x এর মান 60 মাইনাস 59, এই যে দেখো বসাও, 60 মাইনাস 59, এখন কিন্তু পজিটিভ পাবা 1। এরপর 63 থেকে a বিয়োগ দিবা, মানে সংখ্যাগুলোর থেকে খালি 59 মানে অনুমিত গড় বিয়োগ করতে থাকবা, চিহ্ন আসলে চিহ্ন সহ বসাবা, ঠিক আছে? তাহলে এখন দেখো 63 থেকে 59 বিয়োগ গেলে কত আসবে বলো তো, 4। এরপর 65 থেকে 59 বিয়োগ গেলে কত আসবে বলো তো, 6। আবার বলি, জাস্ট কি করবা, এই যে 46 এখানে বসাবা, মাইনাস এ, এর মান কত, 59, 46 মাইনাস 59, এই হচ্ছে -13, ঠিক আছে? এইভাবে হচ্ছে প্রত্যেকটাকে লেখা হয়েছে। স্বাভাবিকভাবে এর উপরের সংখ্যাগুলো থেকে বিয়োগ করলে নেগেটিভ আসবে, নিচের গুলো তো বড় সংখ্যা, এগুলা থেকে বিয়োগ করলে পজিটিভ পাবা। তো আমাদের যে ফর্মুলা, আমাদের ফর্মুলাতে কিন্তু কি দেখো, এই যে ডি এর কি লাগবে দেখো তো, সামেশন লাগবে। ডি এর কি লাগবে, সামেশন লাগবে। তার মানে দেখো যে আমাদের ডি বের করা হয়ে গেছে, তার মানে এখানে আমরা সামেশন অফ ডি এটা বের করে দিই। দেখো -13 -10, মানে প্লাসে মাইনাসে মাইনাস, সব তো যোগ হবে, তাই না? তারপরে প্লাসে মাইনাসে -7 -5 +0 +1 +4 +6, এটা আসবে হচ্ছে -24, -24। এখন তোমার হচ্ছে কি লাগবে বলো তো, ডি স্কয়ার। এই যে সূত্রে কি আছে দেখো তো, এই যে ডি স্কয়ারের আবার কি লাগবে, সামেশন। ডি পেয়ে গেছে, এখন ডি স্কয়ার। ডি স্কয়ার কি, জাস্ট এগুলোর বর্গ, আর বর্গ হলে তো আমাদের কোনো নেগেটিভ থাকবে না। এখন বলো -13 এর বর্গ কত আসবে বলো তো, 169। ক্যালকুলেটরে তুমি বসাবা তোমার মতো, কোনো সমস্যা নাই। 10 এর স্কয়ার কত বলো তো, 100। 7 7 49, 5 5 25, এই 0 1 4 4 16, 6 6 36। এখান থেকে তুমি সামেশন ডি স্কয়ারটা বের করে নিবা। সামেশন ডি স্কয়ার দেখো কত আসে, 169 প্লাস 100 প্লাস 49 প্লাস 25 প্লাস 0 প্লাস 1 16 আর 36, 396। তাহলে দেখো এখন আমরা ফাইনালি লিখবো। এখানে একটু বলে দিই, তোমাকে এখানে বলে দিতে হবে অনুমিত গড়টা কাকে ধরছিল বলো তো, অনুমিত গড়
a ইকুয়াল টু 59 ধরে, ঠিক আছে। এখন তাহলে হচ্ছে আমরা পরিমিত ব্যবধান সিগমা, এটা সূত্রটা, এটা হবে হচ্ছে সামেশন ডি স্কয়ার বাই এন, আরে আই লিখি কেন, সামেশন ডি স্কয়ার বাই এন, এখানে আই এর মান 1 থেকে এন পর্যন্ত, মাইনাস সামেশন ডি বাই এন হোল স্কয়ার, আই এর মান 1 থেকে এন পর্যন্ত সামেশন। এখন দেখো এই যে ডি স্কয়ারের সামেশন কত আসে 396, তাহলে 396 এন এর মান কত ছিল 8, 8 জনের ওজন, এই যে এক্স টোটাল কয়টা হচ্ছে 8, মাইনাস এখন দেখো এখানে ব্র্যাকেটে হোল স্কয়ার দিয়ে দিলাম, সামেশন অফ ডি সামেশন কত আসছে -24, তাহলে -24 বাই 8, তাহলে এটা কত আসে 396 ভাগ 8, এটা আসবে হচ্ছে 49.5 মাইনাস, এখন দেখো 8 দিয়ে কাটলে কত হবে 8 16 24 3, আর স্কয়ার করলে তো মাইনাস থাকবে না, তাই না, তাহলে এখানে 3 থেকে এখানে কত আসবে বলো তো 9, তাহলে রুট করে এটা একবারে ডাইরেক্ট লিখে দাও 49.5 মাইনাস 9, তো এটাকে রুট করলে তুমি পাবা হচ্ছে 6.36, এখানে লিখবা প্রায়। এই হচ্ছে তোমাদের কি বলতো পরিমিত ব্যবধানটা। আই হোপ তোমরা এই জিনিসটা বুঝতে পারছো। জাস্ট কিছু না, অবিন্যস্ত ডাটা থেকে তোমাদের কি করা হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতিতে বের করতে বললো, সূত্রটা লিখে দেখলা যে কি কি লাগবে সেই সাপেক্ষে তুমি এখান থেকে এই এরকম একটা ছকের মতন বানিয়ে দিলা, তারপর ঠাস ঠুস তুমি মান বসা অঙ্কটা করে ফেললা। তো এখন যেটা বলতে চাচ্ছিলাম, কি বলতে চাচ্ছিলাম বলো, এটা শেষ না, আমি আবার অঙ্কটা আবার করব কিরকম, এই হচ্ছে এক্স, তাই না, এখানে 8টা ডাটা লাগবে, 1 2 3 4 5 6 7 8, তো এই ভ্যালুগুলো কত 46 মানে 46 49 52, অঙ্ক কিন্তু শেষ, আমি কিন্তু আবার করতেছি, ঠিক আছে। এখন আমার কি লাগবে বলতো, ওই যে ডি লাগবে, ডি হচ্ছে কত বলতো x মাইনাস এ, এই যে অনুমিত গড়, তুমি মানে যেটা বললাম যে মধ্যবর্তী একটা সংখ্যাকে কি করে নিবা বলতো, অনুমিত গড়টা ধরে নিবা, বাট তুমি যদি এটা নাও করো কিচ্ছু হবে না, ওইটা করলে বেটার, পরীক্ষা হলে এইভাবেই করো, ঠিক আছে, মাঝখানের একটা ভ্যালুটাকে মধ্যবর্তী গড় অনুমান করে নিবা। মন চাচ্ছে তোমার প্রথমটাকেই তুমি কি করবা অনুমিত গড় ধরো কিচ্ছু হবে না। এখন কি করবা, এই যে এই x থেকে a বিয়োগ করো, এর মান কত বলতো, তুমি এর মান ধরছো হচ্ছে 46, তাহলে 46 থেকে 46 বিয়োগ করলে তুমি পাবা 0, 49 থেকে 46 তুমি বিয়োগ করো, 49 থেকে 46 বিয়োগ করলে তুমি পাবা হচ্ছে 3, তারপরে 52 থেকে 46 বিয়োগ করো, তুমি পাবা কত বলতো 6, ক্যালকুলেটরে করো কোনো সমস্যা নাই। 54 থেকে আচ্ছা কি করলাম 46 না, 52 মাইনাস 46 ঠিকই তো লিখছি, হ্যাঁ, তারপর 54 থেকে বিয়োগ দাও, এখানে পাবা হচ্ছে 8, তারপর 59 থেকে বিয়োগ দাও, কাকে 46 কে, এখানে পাবা 13, তারপর 60 থেকে 46 বিয়োগ, খালি বিয়োগ দিতে থাকবে এরকম, হ্যাঁ, এই হচ্ছে 14, তারপর 63 থেকে 46 বিয়োগ, এই হচ্ছে 17, তারপরে 65 থেকে 46 বিয়োগ, এই হচ্ছে 19। এটা কি তোমার ডি আসলো, তোমার কি সামেশন ডি লাগবে, এটা এন এর মান কত 8, এই সামেশনটা একটু বের করে নিই, 0 প্লাস 3 প্লাস 6 প্লাস 8 প্লাস 13 প্লাস 14 প্লাস 17 প্লাস 19, এটা হচ্ছে 80, ঠিক আছে, 0 3 6 8 13 14 17 19, একবার চেক দিয়ে দিলাম। এখন তোমার আবার কি লাগে বলো তো, ডি স্কয়ার লাগে, ডি স্কয়ার করলে 0 স্কয়ার 0, 3 এর স্কয়ার কত 9, 6 6 36, 8টা 64, 13টা করলে 169, 14টা ভুলে গেছি মাথায় থাকে না 196, 17টা দেখো, আগে অনেকগুলো স্কোর মনে রাখতে পারতাম, এখন অত মনে থাকে না, 19, এটার স্কয়ার করলে 361, এখন এটা কি থাকবে বলো তো ডি স্কয়ার, এটা ডি স্কয়ারের সামেশন দেখো কত আসে, 0 প্লাস 9 প্লাস 36 প্লাস 64 প্লাস 169
প্লাস 196 প্লাস 289 প্লাস 361, এটা হচ্ছে 1124 আসলো। এখন এখানে ধরে নাও আমরা অনুমিত গড় কত ধরলাম, অনুমিত গড়, এটা যেহেতু অনুমান করার একটা বিষয়, a equal to 46 ধরছিলাম, 46 ধরে, ঠিক আছে। তাহলে আমরা পরিমিত ব্যবধান কত পাবো দেখো, পরিমিত ব্যবধান সিগমা ফর্মুলা কি বলো, সামেশন ডি স্কয়ার বাই এন, একদম প্রথম থেকে এন পর্যন্ত, তারপরটা কি বলতো মাইনাস সামেশন ডি বাই এন হোল স্কয়ার, একদম প্রথমটা থেকে এন পর্যন্ত। এখন আমরা এই ভ্যালুটা পেয়ে গেছি, ডি স্কয়ারের সামেশন 1124 বাই 8 মাইনাস, আর ডি এরটা কত 80 বাই এন, এন মানে কত বলো তো 8, এটা স্কয়ার। তাহলে এখানে দেখো বসাও 1124 ভাগ 8, এটা করলে আসবে 140.5, 8 দিয়ে 80 কাটলে 10 হয়, আচ্ছা ভুল লিখছি 140.5, হ্যাঁ 8 দিয়ে 80 কাটলে কত হয় 10 হয়, তাই না। আর 10 এর স্কয়ার করলে কত হয় বলো তো 100, এটা ক্যালকুলেটর বসাও, এটা থেকে 100 বিয়োগ দাও, এটা √40.5, এই ভ্যালুটা দেখো রুট করে দাও 6.36, এত প্রায়। এই দেখো অনুমিত গড় একদম প্রথমটা ছোটটাকে ধরছিলাম, কত আসছে অ্যানসার 6.36, আর তোমাদের বইয়ের একদম যে মাঝখানে মধ্যবর্তী একটাকে অনুমিত গড় ধরে কি পাচ্ছি 6.36, অনুমিত গড়ে কোনো প্যারা খাবা না, যেইটাকে ধরতে মন চায় ধরে করা যায়, বাট ভালো পদ্ধতি হচ্ছে মধ্যবর্তী একটা সংখ্যাকে অনুমিত গড় ধরে তারপর তুমি অঙ্কটা করে ফেলবা, ঠিক আছে। অ্যানসার কি পাবা, একই পাবা। আই হোপ জিনিসটা তোমরা বুঝতে পারছো। তো চলো আমরা হচ্ছে পরের একটা উদাহরণ দেখি, তোমাদের বইয়ের উদাহরণ হচ্ছে 6, হ্যাঁ উদাহরণ 6 বলা হচ্ছে যে পাঠ্য বইয়ের 231 নম্বর পৃষ্ঠা। আচ্ছা এখানে বলা হচ্ছে ফাইনাল ম্যাচের, ওই যে তোমাদের এই চ্যাপ্টারটা শুরুতেই কিন্তু হচ্ছে ক্রিকেট খেলার উদাহরণ দিয়ে চ্যাপ্টারটা শুরু হচ্ছিল, তাই না। তো ওই যে ফাইনাল ম্যাচের নিবেশনের সারণী ব্যবহার করে এখানে খেয়াল করবা, এটার দিকে তাকাবা আগে, সহজ বা অনুমিত গড় বা সংক্ষিপ্ত পদ্ধতিতে পরিমিত ব্যবধান নির্ণয় করতে হবে। তার মানে খেয়াল করতেছো তোমাদের বইয়ের উদাহরণগুলোতে পরিমিত ব্যবধান যখন বের করতে বলতেছে তখন বারবার সংক্ষিপ্ত পদ্ধতির কথাটা বলতেছে, যেখানে ওই যে অনুমিত গড়টা তোমার লাগে। তার মানে তোমাদের পরীক্ষায় যদি অনুমিত গড়টা আসে, সরি পরিমিত ব্যবধানটা আসে, তাহলে কিন্তু এইটাতে আসার সম্ভাবনাটা খুব খুব বেশি, বুঝতে পারছো। তো এরকম একটা ছক দেওয়া, তার মানে দেখো এখানে সংক্ষিপ্ত পদ্ধতিতে, তাই না, ভালো কথা। বাট এখন তোমার কাছে যেই সব মানে যা কিছু দেওয়া সেটা বিন্যস্ত নাকি অবিন্যস্ত, এরকম শ্রেণীতে দেওয়া, তার মানে এটা হচ্ছে বিন্যস্ত। তো বিন্যস্তর আবার কিসে, সংক্ষিপ্ত পদ্ধতিতে। বিন্যস্ত আর সংক্ষিপ্ত পদ্ধতিতে যদি ওই পরিমিত ব্যবধান বের করতে হয় তাহলে আমাদের ফর্মুলাটা দেখতে কেমন হয়, ফর্মুলাটা দেখতে হয় হচ্ছে বর্গমূলটা দিয়ে নিই আগে। এখানে হচ্ছে আমাদের সামেশন, এখানে কি হয় ডি স্কয়ার আসে না, ডি স্কয়ার আসবে, তার আগে কি আসবে বলতো এফ ডি স্কয়ার বাই এন, একটা এফ কি হয় বলতো গুণ হয় না 1 থেকে শুরু করে এন পর্যন্ত, মনে পড়ে। আচ্ছা এরপরে হচ্ছে সামেশন, এখানে কি হইতো বলতো ডি বাই এন নরমালি, বাট এখানে গণসংখ্যাটা কি হবে বলতো এফটা গুণ হবে, তারপর হচ্ছে হোল স্কয়ার, মানে আই এর মান 1 থেকে এন পর্যন্ত। শেষ এখানেই হয় নাই, এটাতে কিন্তু একটা এক্সট্রা হিসেবে আবার কি থাকে বলতো ইনটু 8, বুঝতে পারছো। এসটা কি থাকে, এসটা হচ্ছে শ্রেণী ব্যবধান। পরিচয়গুলো কি কি ছিল তোমার, যে ডি, এবার ডি কিন্তু বের হয় এইভাবে এক্স মাইনাস, মানে যে প্রত্যেকটা উপাদানের, এখানে তো শ্রেণীর মধ্যবিন্দু নির্দেশ করবে, এক্স বলতে কি বুঝাবে মধ্যবিন্দু, মানে দেখো আগের বার হচ্ছে এক্স বলতে বোঝানো হইতো এই ডাটাগুলাকে, আর এখানে তো তোমার হচ্ছে এখানে একটা শ্রেণী দেওয়া, তো শ্রেণীর মধ্যবিন্দু গুলাকে বলা হয় এক্স। এখান থেকে অনুমিত গড়টাকে তুমি বিয়োগ করবা, বিয়োগ করে আবার শ্রেণী ব্যবধান দ্বারা কি করবা ভাগ করবা, এখানে ডি কিন্তু এইটা, বুঝতে পারছো। আর এসটা হচ্ছে কি শ্রেণী ব্যবধান, পরে আবার এখানে এসটা গুণ হয়। তো এখন আমি যদি এখানে একটু রাফ করি আগে, এখন আমি যদি আগে কি করতে চাই, ভালোভাবে এটা ছকটা করতে চাই, আগে একটু চেক করে দেখি আমাদের কি কি লাগবে। আমাদেরকে দেওয়া শ্রেণী ব্যবধান দেওয়া, এই যে এটা, তাই না, শ্রেণী দেওয়া,
ভালো কথা। তারপর আমাদের কি করতে হয়, যে মধ্যবিন্দুটা বের করতে হয়, অর্থাৎ এক্স লাগবে, তাই না? একটা করে এক্সাম্পল দেখাই, 1 থেকে 4। তাই শ্রেণী ব্যবধান কত আসবে বলো তো? 4 আর 1 যোগ করলে 5 হবে, ডিভাইডেড বাই 2 করলে কত হবে? 2.5। ভালো কথা। দেন হচ্ছে আমাদের এখানে গণসংখ্যা লাগে না? রান কত করে? এই যে রানটাই হচ্ছে তোমার গণসংখ্যা, 24, 32। তো এখানে হচ্ছে 24 করে এরকম সবগুলা উঠবে। এই হচ্ছে এফ। এরপর আমার কি লাগে, আমার হচ্ছে এরকম করে যে গণসংখ্যা যে লিখবো, মধ্যবর্তী যে কোনো একটাকে আমরা কি ধরবো? এ ধরবো, অনুমিত গড়। তো আমাদের হচ্ছে ফর্মুলা আমরা দেখতে পাচ্ছি, আমাদের ডি লাগবে, এফ তো আছে, তাই না? এই যে ডি লাগবে আর ডি স্কয়ার লাগবে, ডি না আসলে এফ ডি আর এফ ডি স্কয়ার লাগবে। তো এফ তো আছে, তো তারপর হচ্ছে আমাদের আগে একটু ডিটা বের করে নিতে হবে, x মাইনাস এ বাই এইচ। এই ফর্মুলা দিয়ে আমরা কি করব? সব ডি গুলা বের করব। ডি বের হইলো, এরপর হচ্ছে আমাদের কি করব? আমরা হচ্ছে এফ ডি বের করব। এই যে গণসংখ্যা আর ডিটাকে গুণ করতে হবে, তাই না? এই যে এফ পাবো, এখান থেকে ডি পাবো, এইটা গুণ করে আমি এফ ডি পাবো, পরে এই সামেশন হচ্ছে কি বলতো? এফ ডি পাবো। এটা হচ্ছে আমাদের কোথায়? এই যে সামেশন এফ ডি, এটা লাগবে। আর এন, এন হচ্ছে কি? এই যে গণসংখ্যাগুলো যোগ করলে আমরা কি পাবো? এন পাবো, তাই না? এখান থেকে এন পাবো। এরপর হচ্ছে আবার আমাদের এফ ডি স্কয়ার, এটা সামেশন, তাহলে হচ্ছে আমাদের আরেকটা লাগবে এফ ডি স্কয়ার। কি লাগবে? এফ ডি স্কয়ার। বুঝে গেছে? মানে কি? তাহলে আবার হচ্ছে এই যে এফ ডির সাথে আর আবার ডি গুণ করব, তাহলে এফ ডি স্কয়ার পাবো, এরকম করে করে সবগুলা পাবো। এটা হচ্ছে কি? এফ ডি স্কয়ার সামেশন করব, তারপর সূত্রে বসে দিব, অঙ্ক শেষ। ঠিক আছে? তো চলো, আমরা যেহেতু এটা বললাম, আমরা এরকম একটা ছক প্রডিউস করি। হ্যাঁ, তো দেখো যে কথাটা বলেছিলাম সেরকম একটা ছক আমি রেডি করে ফেললাম। তো এই হচ্ছে তোমাদেরকে এভাবে দেওয়া ছিল প্রশ্নে, কি দেওয়া ছিল? এই শ্রেণী ব্যাপ্তি আর রান সংখ্যা মানে গণসংখ্যা, এই হচ্ছে শ্রেণী ব্যাপ্তি, তারপর আমাদের কি লাগবে? মধ্যবিন্দুটা লাগবেই, এটাই তো আমাদের এক্স, তাই না? ওই যে প্রত্যেকটা উপাদান এইগুলা ধরে নিব। আর এই যে রান সংখ্যা, গণসংখ্যা একটুকু দেওয়া ছিল, বাট আমাদের সূত্রের জন্য আমাদের কি কি লাগবে? আমাদের ডি লাগবে, ডি হচ্ছে এক্স মাইনাস এ বাই এইচ। এইচ হচ্ছে কি বলতো? শ্রেণী ব্যবধান। আমাকে বলতো এখানে শ্রেণী ব্যবধান কত? যাই বলো, দুনিয়াতে অনেক উল্টাপাল্টা কথা বলো, ঠিক আছে, বাট এখানে শ্রেণী ব্যবধান 3 বলো না। হ্যাঁ, মানে 4 থেকে 1 বিয়োগ করে দিয়ে 3 বলো না। এখানে শ্রেণী ব্যবধান দেখো, প্রথম ওভার কাউন্ট হবে, দ্বিতীয় ওভার কাউন্ট হবে, তৃতীয়, চতুর্থ, মানে 4টা ওভার লাগতেছে। পরে দেখো যে কোনো একটা ঘর নাও, দেখো 9 নাম্বার ওভার, 10 নাম্বার ওভার, 11 নাম্বার ওভার, 12 নাম্বার ওভার, 4টা শ্রেণী ব্যবধান কিন্তু 4। ঠিক আছে, এটা কিন্তু সাবধান। আচ্ছা, তো আমাদের যে কোনো একটা, এই যে প্রত্যেকটা ডাটা থেকে, যেমন এই ঘরে হবে কি 2.5 মাইনাস অনুমিত গড়। এখন দেখো অনুমিত গড়টাই যে এখান থেকে আসবে। তো এইভাবে যেহেতু সাজানো আছে, তুমি দেখতেছো যে ক্রমান্বয়ে ছোট থেকে বড় হচ্ছে। আমি কি বললাম? যে কোনো একটা সংখ্যাকেই তুমি অনুমিত গড় ধরে অঙ্ক করতে পারো, কোনো সমস্যা নাই। বাট নর্মাল প্রসেসটা হচ্ছে, দেখো এখানে কয়টা আছে? 1 2 3 4 5, 5টা শ্রেণী। তাহলে মাঝখানের শ্রেণীটাই হবে তোমার কি বলতো? অনুমিত গড়। মানে মাঝখানের শ্রেণীর মধ্যবিন্দুটাই হবে কি? অনুমিত গড়। এখন ধরো এখানে যদি 6টা থাকতো, তাহলে তো মাঝখানে হয়ে যেত 2টা, এইটা আর এইটা। তখন কোনটা নিবা? তখন যেখানে গণসংখ্যা বেশি সেটা নিবা। বুঝতে পারছো? ধরো এখানে আর একটা শ্রেণী হয়ে গেছে, ধরো 20 ওভার না 24 ওভারের খেলা হয়েছে, 24 না, মানে 21 22 23, হ্যাঁ 24 ওভারের খেলা হয়েছে। তাহলে কি 6টা এরকম শ্রেণী তুমি পাচ্ছ। তখন কিন্তু অনুমিত গড় কি আসবে? মাঝখানের মধ্যে তখন পড়ে যাচ্ছে 10.5। মানে কোনটা? যেহেতু এখানে কয়টা আসবে তখন 6, তাই না? তাহলে 10.5 আর 14.5, দুইটার যে কোনো একটাই হবে মাঝখানে, দুইটার যে কোনো একটাই তো মধ্যবর্তী, মানে দুইটাই মাঝখানে আসলে। তো তখন কোনটাকে সিলেক্ট করবা? যেখানে গণসংখ্যাটা বেশি সেটা সিলেক্ট করতে হয়। তো যাই হোক, আমাদের এখানে জোর আসে নাই, বেজোর আসছে। বেজোর আসার কারণে, যেটা আরেকবার একটু বলে দিই, আরেকবার বলি, যেমন এখানে কিন্তু জোর হয়ে গেছিল, তাই না? যেমন এটাও হয় এটাও হয়, বাট কোনটাকে আমরা নিচ্ছিলাম? বড় এখানে 59 ছিল, বাট এখানে তো আর গণসংখ্যা নাই, এখানে তো গণসংখ্যা আছে। তো যে গণসংখ্যাতে বেশি সেটা নিতে হয়, বাট এখানে যেহেতু আমাদের বেজোড় সংখ্যক, এত ঝামেলা কিছু নাই। মাঝখানেটাই কি হবে বলতো? অনুমিত গড়। তাই অনুমিত গড় এই ইকুয়াল টু কত? 10.5। ঠিক আছে, এটা ডিক্লেয়ার করে দিলাম। এখন তুমি হচ্ছে এই ছকটা বানাবা কিভাবে? এটা কি এখানকার এই যে এখানে x এর মান কত? 2.5। তাহলে এভাবে রাফে 2.5 ক্যালকুলেটর করবা, মাইনাস এর মান কত? 10.5, ডিভাইডেড বাই কত বলতো? h এর মান কত? 4। এটা ক্যালকুলেটরে কত আসে? এটা তোমাদের বইয়ে ডাইরেক্ট দেওয়া, আর ক্যালকুলেটর আসবে হচ্ছে -2। এরপরে এই ঘরে হচ্ছে, তাহলে x এর জায়গায় যে এখানে এখন 6.5 বসবে, এই যে 6.5 মাইনাস 10.5 বাই 4। এইভাবে হচ্ছে প্রত্যেকটাকে বসায় বের করতে হবে। তো এটা আসবে হচ্ছে -2 -1
012। ঠিক আছে, একটু সরাসরি করে দিলাম, বইয়ে তো করাই আছে দেখে। এরপর তোমার কি লাগবে, তোমার লাগবে হচ্ছে এফ আর ডি, তাই না? এরপর কি লাগবে তোমার, এক্স মাইনাস এফ আর ডি, অর্থাৎ যে এইটা আর এটার গুণফল। তাই দেখো 24 আর 2 গুণ হয়ে কত হবে বলো তো, 48, আর মাইনাস আছে দেখে যে -48। ঠিক একইভাবে 32 আর 1 এর গুণফল -32, তারপর 36 আর 0 গুণফল 0, 38 আর 1 এর গুণফল 38, 30 দুগুণ হচ্ছে 60। বুঝছো? এভাবে হচ্ছে এই যে লিখবা -48 -32 0 38 60। এরপর হচ্ছে কি, এটা সামেশনটা, এটা সামেশন, এটা যোগ করে দেখো কত আসে, এটা দেখবো যে যোগ করে আসে 18। এরপর তোমার হচ্ছে সূত্র আবার এফ ডি স্কয়ার লাগে, তাই না? এই যে এফ ডি সামেশন লাগবে, আবার সামেশন এফ ডি স্কয়ার। তুমি তো এফ ডি জানো, তাহলে এখানে আবার ডি গুণ হবে, অর্থাৎ এই যে কি করবা, জাস্ট এইটা আর এটা গুণ করবা, এটা গুণ করলে কি এফ ডি স্কয়ার না, তাহলে যে এটা গুণ করে দেখো মাইনাস মাইনাস কাটাকাটি যে প্লাস হবে, আর 48 দুগুণ কত হয় বলো তো, 96। তারপর হচ্ছে মাইনাস মাইনাস কাটাকাটি যাবে, এখানে কত আসবে বলো তো, 32। 0 আর 0 এর গুণফল কত হবে বলো তো, 0। এরপর হচ্ছে 38, এই যে এটা গুণফল, 60 দুগুণ কত বলো তো, 120। এখন এই ডাটাটা আবার যোগ করবা প্রত্যেকটা, এটা সামেশন বের করলে এটা আসবে হচ্ছে 286। বুঝতে পারছো? এখন আর কি কাজ, কিচ্ছু কাজ না, সূত্রে বসো, অঙ্ক শেষ। সুতরাং পরিমিত ব্যবধান সিগমা, এটা হচ্ছে কিসের ছিল, শ্রেণী, তাই না? বিন্যস্ত নাকি অবিন্যস্ত, বিন্যস্ত। বিন্যস্তের জন্য কিভাবে আসবে আবার, তোমার হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতি, বিন্যস্তের সংক্ষিপ্ত পদ্ধতি। তাহলে এখানে আসবে সামেশন, এখানে ডি স্কয়ারের আগে এফ ডি স্কয়ার বাই এন, মাইনাস সামেশন ডি এর আগে আবার এখানে একটা এফ, এফ ডি বাই এন হোল স্কয়ার ইনটু এইচ। এখানে আই এর মান 1 থেকে এন পর্যন্ত, আই এর মান 1 থেকে এন পর্যন্ত। এন এর মানটা কিভাবে বের করতে হয় জানো তো, গণসংখ্যাগুলো যোগ করলে যা পাবা সেটা তোমার এন, এটা তো জানো, তাই না? আর অবিন্যস্তর ক্ষেত্রে হচ্ছে কয়টা ডাটা দেওয়া আছে, ওইটাই হচ্ছে তোমার এন। বিন্যস্ত হচ্ছে গণসংখ্যার সমষ্টিটাই হচ্ছে আমরা কি বলি বলতো, এন বলি। এখন এখানে বসাই দাও, তোমার অঙ্ক শেষ। তাহলে সামেশন, সরি রুট ওভার এফ ডি স্কয়ারের সামেশন কত আসছে, এই যে 286। তাহলে এই যে উপরের পুরোটা আসে 286 বাই এন এর মান কত আসছে 160 160 মাইনাস সামেশন এফ ডি কত আসছে দেখো, এফ ডি আসছে 18, তাহলে 18 বাই 160 এটা হোল স্কয়ার। এই টোটালটার রেজাল্টের সাথে 4 কি হবে বলো তো, গুণ হবে। তাহলে এটা তোমাদের বসাই দিয়ে আলটিমেটলি आंसरটা আমি ডাইরেক্ট লিখে দিই, তোমাদের বইয়ে হয়ে লেখা 5.32। ঠিক আছে, প্রায় লিখে দাও, সমস্যা নেই। আই হোপ তোমরা জিনিসটা বুঝতে পারছো কিভাবে পরিমিত ব্যবধান বের করতে হয়। আবার বলতেছি, সংক্ষিপ্ত পদ্ধতিতে একটু বেশি প্র্যাকটিস করো, তোমাদের বইয়ে উদাহরণে কিন্তু বারবার সংক্ষিপ্ত পদ্ধতি দিয়ে পরিমিত ব্যবধানটা দেওয়া। ঠিক আছে, এখন আমরা তোমাদের একক কাজ দেখব। তো এটা হচ্ছে তোমাদের 225 নম্বর পৃষ্ঠার একটা একক কাজ, আর এটা সমাধান করতে হবে। তোমাদের যেহেতু দৃশ্যপট নির্ভর প্রশ্ন আসবে, তাই না, রচনামূলক প্রশ্ন হিসেবে, সেই বিবেচনায় এই টাইপ প্রশ্নগুলো, তোমাদের যে একক কাজগুলো আছে, এগুলা কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট। বুঝতে পারছো? কারণ এখানে দেখো তোমাদেরকে বলতেছে একটা কারখানায় শ্রমিকের সাপ্তাহিক বেতন, শ্রমিকদেরকে সপ্তাহে বেতন দেওয়া হয়, এটা হচ্ছে 100 টাকায়। মানে দেখো এখানে হচ্ছে বেতন হচ্ছে দেখো 20 থেকে 22, মানে 20 দাঁড়াও কালিতে দেখাই, 100 টাকায় মানে 20, এখন সমানে কত বলো তো, এই যে এটা মানে 2000 আর 2200, মানে 2000 থেকে 2200, 2000 থেকে 2200 টাকার মধ্যে বেতন পায় কয়টা শ্রমিক, 5 জন শ্রমিক। তারপর হচ্ছে এরকম 2300 থেকে 2500, হ্যাঁ 2300 থেকে 2500 টাকার মধ্যে কয়জন শ্রমিক বেতন পায়, 10 জন। জানো তো এরকম কোম্পানিতে সবার বেতন তো সেম না, সবার বেতন সেম, এরকম রেঞ্জ থাকে, কেউ এত টাকার মধ্যে স্যালারি পায়, কেউ এত টাকার মধ্যে স্যালারি পায়, এরকম একটা চার্ট দেওয়া। তারপর 2600 থেকে 2800 টাকার মধ্যে পায় হচ্ছে 26 জন শ্রমিক। ঠিক আছে, তারপর হচ্ছে 2900 থেকে 3100 টাকার মধ্যে এরকম কয়জন পায়, 30 জন শ্রমিক পায়।
এভাবে একটা ডাটা দেওয়া। তো এটা দেখো একটা দৃশ্যপট না, তোমাদের এরকম দৃশ্যপট নির্ভর ম্যাথগুলা তোমাদের রচনামূলক প্রশ্ন হিসেবে কিন্তু খুব ইম্পর্টেন্ট ফাইনাল পরীক্ষাতে। এখন বলা হচ্ছে ওই কারখানায় শ্রমিকগণ সপ্তাহে গড়ে কত টাকা বেতন পেয়ে থাকেন। ধরো তুমি হচ্ছে ওই এটা হচ্ছে একটা কি বলতো কারখানা, ওই কারখানা তুমি হচ্ছে অ্যাকাউন্টস দেখাশোনা করো। হ্যাঁ, এখন মালিককে তো বেতন দিতে হয়, বেতন দিতে হয় না, মালিক হচ্ছে ধরো তোমার হাতে সব টাকাগুলা দেয়, তুমি হচ্ছে এরকম ডিস্ট্রিবিউট করো। তো সবাই তো আবার সেম টাকা পায় না, সবাই তো সেম টাকা পায় না, তাই না? কেউ পায় হচ্ছে যে 2000 থেকে 2200 টাকার মধ্যে পাবে হচ্ছে পাঁচজন শ্রমিক। এই কাজটা হচ্ছে তোমার। বাট এখন মালিক তোমাকে কত টাকা দেবে? মালিক তো তোমাকে অঢেল টাকা দেবে না, একটা সার্টেন অ্যামাউন্ট দেবে, যে অ্যামাউন্টটা যেন সবার মধ্যে ডিস্ট্রিবিউট হয় পারফেক্ট ভাবে, সমানভাবে হবে না। সমান মানে তো সবাই সমান টাকা পাবে, সবাই তো সমান টাকা পাচ্ছে না। এই দায়িত্ব তোমাকে দিচ্ছে যে তোমাকে টাকাটা দিয়ে দিল যে এই নাও এত টাকা, এখন সবার মধ্যে ডিস্ট্রিবিউট করো। তাহলে দেখো কি হতে পারে এখানে আর কি, তখন আমাদের কি লাগতে পারে একটু দেখো। যে প্রথম প্রশ্নটাই হচ্ছে ওই টাইপের, যে দেখো ওই কারখানার শ্রমিকগণ সপ্তাহে গড়ে কত টাকা বেতন পেয়ে থাকেন। তার মানে যে তুমি তো টাকাটা এখন ওদেরকে দিবা, গড়ে কত টাকা দিবা। এখন গড়ে মানে সবাইকে কত টাকা দিবা, এইটা হচ্ছে প্রশ্ন সপ্তাহে। এখন তাহলে আমরা একটা কাজ করি, আমাদের এখানে দেখো শ্রমিক সংখ্যা আমরা বুঝতে পারতেছি, দেখো শ্রমিক সংখ্যা এটা কি, দেখো তো এই বেতনের মধ্যে এটা কি গণসংখ্যা না, এই বেতনের মধ্যে 5 জন পায়, এই বেতনের মধ্যে 10 জন পায়, তাই তো? তাহলে কিন্তু আমরা কি পাবো বলতো, আমরা একটা কাজ করব, আমরা এখান থেকে ট্রাই করব যে সপ্তাহে একজনকে কত টাকা দিতে হবে গড়ে। ধরো গড় গড় করে তুমি বুঝতে পারছো একজনকে দিতে হবে ধরো কথার কথা যে 2500 টাকা সপ্তাহে। তাহলে টোটাল সংখ্যা দিয়ে আমরা কি করে দেবো বলতো, এন দিয়ে গুণ করে দেবো। তাহলে এই যে টোটাল অ্যামাউন্টটা কি হয়ে যাবে বলতো, বের হয়ে যাবে। বুঝতে পারছো? তা 5 ইংলিশে লিখলে বেটার হয়। কি বললাম, তুমি জানতে পারছো একজনকে গড়ে দিতে হবে হচ্ছে 2500 টাকা গড়ে। এখন হ্যাঁ এখানে ভেরিয়েন্স আছে, মানে সরি ডেভিয়েশন আছে। তারপরে হচ্ছে তুমি গড়ে বের করছো একজন পাবে 2500 টাকা, তাহলে টোটাল কতজন আছে ওই সংখ্যা দিয়ে আমরা গুণ করে দেব, কাহিনী শেষ। বুঝতে পারছো? তাহলে আগে হচ্ছে তাহলে কত টাকা গড়ে বেতন পেয়ে থাকেন মানে দিতে হবে একই কথা। তাহলে আমরা কি করব, আগে আমরা এটার গড় বের করব, ওইটা তো একজনের হবে। গড় বের করে মানে গড়ে কত টাকা দিতে হবে একজনকে সেটা বের করব, তাহলে মোট সংখ্যা দিয়ে তারপর গুণ করে দেব। তো চলো তাহলে আমরা এটার গড় বের করি। এখন তুমি যদি দেখো তোমার কাছে অলরেডি কি আছে, দেখো যে শ্রেণী ব্যাপ্তি আছে, আর প্রত্যেকটাতে কতজন করে মানুষ, তার মানে গণসংখ্যা আছে। তার মানে এখন তোমার এরকম একটা চার্ট দেখো, যে সাপ্তাহিক বেতন, তারপর কি আছে দেখো, এই যে শ্রমিক সংখ্যাটাই হচ্ছে কি দেখো তো এই যে গণসংখ্যা। এখন দেখো তোমাকে শ্রেণীর মধ্যবিন্দুটা বের করতে হবে, তাই না? আমাদের কি লাগে এরকম, আমরা গড় বের করতে গেলে কি লাগে, আমাদের গড়ের সূত্র কি এরকম ছোট কাল থেকে জানো, এটা আমাদের কি আসবে, এফ আই এক্স এর সামেশনকে আমরা এন দিয়ে কি করব বলতো, ভাগ দেব। এখন দেখো মধ্যবিন্দু বের করো, 20 আর 22, তাই না? যোগ দাও, 20 আর 22 ভাগ 2, এটা আসবে কত বলতো, 21। ঠিক একইভাবে 23 আর 25 এটা বের করো, 23 আর 25 ভাগ 2, এটা আসবে কত বলতো, 24, 39। শ্রমিক সংখ্যাগুলাই কি হয় বলতো আমাদের, গণসংখ্যা। তার মানে গণসংখ্যার সমষ্টিকে আমরা কি বলি, এন। তো এখানে আমাদের দেখো এটা যোগ করলে আমরা কত পাবো, এখানে হচ্ছে 100। ঠিক আছে, এই হচ্ছে আমাদের 100। বাট একটা জিনিস একটু সাবধান, কি সাবধান, এই যে এখানে আবার বলতেছি এখানে 20 22 এগুলা কিন্তু শুধু 20 22 না, এগুলো এই যে বেতন না, এই যে সাপ্তাহিক বেতন, বেতন মানে কি টাকা, এগুলা শততে আছে, মানে 2000 বলে তো কথা নাই, 2000, 22 মানে 2200, 2200, এটা কিন্তু মাথায় রেখো, ঠিক আছে? আমরা হচ্ছে একজনের গড় বেতন বের করতে চাচ্ছি সপ্তাহে একজনের গড় বেতন। তো এখানে কিন্তু আর ওই শ গুলা নাই, তার মানে আমাদের কিন্তু শ ছাড়া আসবে। ধরো একজনের গড় বেতন আমি কথা বললাম 3200, ধরো এটা অ্যান্সার আমাদের আসবে কত, কথা বললাম 3200। বাট আমরা কিন্তু এখানে শ তো নিয়ে আর ডিল করতেছি না, শ তো নিচ্ছি না, শুধু 20 22, তাহলে আমাদের রেজাল্ট আসবে হচ্ছে শুধু 32। কি আসবে, শুধু 32, কারণ আমাদের ছকটাতে আমরা ওই শ কথাটা বাদ দিয়ে অঙ্ক করতেছি। তার মানে আমাদের যদি গড় আসে 32, তার মানে একজনের বেতন তো সপ্তাহে 32 নয়, এটা হবে 3200। ঠিক আছে, এটা একটু বলে রাখলাম। এরপর দেখো কি করতে হয়, আমাদের এই গড় বের করতে গেলে এফ আই আর এক্স এর গুণ করতে হয়। তার মানে এই যে এটা গুণ হবে, তাহলে গুণ করো, দেখো 21 আর 5 গুণ হয় কত হবে, দেখো 105 না, 105। তারপর দেখো 24 আর 10 গুণ হয় কত হবে বলো তো, 240।
তারপর দেখো 26 আর 27 গুণ হয়ে কত হয়, 26 × 27 702, 3 তিরিকা 9, এটা হয়ে যাবে 900। তারপরে 16 × 33। এখন দেখো এই সামেশনটা কত আসবে, এটা আসবে হচ্ছে 2958। ঠিক আছে, আচ্ছা তো এখন দেখো আমাদের কি কি আসলো, আমাদের কি বের করতে হবে, গড়। তাহলে আমরা বের করতে পারি যে সুতরাং গড় ধরো x বার, এটা কি আসবে বলো, সামেশন fi xi, এই যে i1 থেকে শুরু করে n পর্যন্ত, এটাকে n দিয়ে ভাগ করব। তো এই fi আর xi এর গড় কত সমষ্টি কত আসছে, 2958। 2958 n এর মান কত আসছে, 100 জন ডিভাইডেড বাই 100। তাহলে 100 দিয়ে ভাগ করে করলে তোমরা পাবা 2958। এখন এক জনের গড় সপ্তাহে আসছে 29.58। এটা তো আর টাকা না, এখানে কিন্তু শ মিসিং, তাই না, শততে ছিল। তার মানে আমরা লিখবো যে সুতরাং একজন শ্রমিকের বেতন, একজন শ্রমিকের সাপ্তাহিক গড় বেতন, সাপ্তাহিক গড় বেতন মানে একজনকে সপ্তাহে গড়ে তুমি যদি মালিক হও কত টাকা দিতে হবে, গড়ে দিতে হবে 29.58 ইন্টু 100, তাই না। আমাদের ওইগুলাতে 100, তো ওইগুলাকে তো 20-22 এভাবে লেখা ছিল, তাই তো। তাহলে হচ্ছে এটা কত আসবে দেখো তো, এটা আসবে হচ্ছে 2958 এত টাকা, 2958 এত টাকা। তো এখন প্রশ্নটা কি ছিল, প্রশ্ন ছিল ওই কারখানার শ্রমিকগণ সপ্তাহে গড়ে কত টাকা পেয়ে থাকেন। শ্রমিক কয়জন আসছে তোমার, 100 জন। একজনে পায় যদি গড়ে এত টাকা, তাহলে 100 জন গড়ে কত পাবে, ওইটাই তোমার অ্যান্সার না। যে আমাদের তো প্রশ্ন বলা নাই যে একজনেরটা, সবাই গড়ে কত টাকা পেয়ে থাকবেন। তাহলে আমরা তাহলে কি করবো, এখন 100 দিয়ে গুণ করে দেবো। তাই সুতরাং সাপ্তাহিক গড় বেতন, এটা হচ্ছে সকল শ্রমিকের, ঠিক আছে, এখানে লিখে দাও। সুতরাং সবার, সকল শ্রমিকের, সকল শ্রমিকের সাপ্তাহিক গড় বেতন একজন যদি পায় হচ্ছে 2958, হ্যাঁ, এর সাথে কি করতে হবে, 100 জন গুণ করতে হবে। তাহলে এটা কত আসবে, 2958 ইন্টু এত এত টাকা। তার মানে বুঝো এক একজন তো এক এক রকম টাকার কি পাবে বলো তো, এক একজন তো এক এক রকম রেঞ্জের স্যালারি পাবে। বাট তুমি যদি মালিক হও তোমাকে টোটাল এত টাকা দিতে হবে। বা আমি যদি মালিক হই আর তুমি অ্যাকাউন্ট সামলাও, আমি তোমাকে এত টাকা দিয়ে দেবো, এ নাও যে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, এ নাও 2,95,800 টাকা। এখন যার যত বেতন তুমি এটা দিয়ে দাও, দেখবা তোমার এই টাকার মধ্যেই হয়ে যাবে। বুঝতে পারছো। এখন আমরা যদি পরেরটা দেখি, এটাতে আর একটা লেজ লাগানো আছে প্রশ্ন, এই যে এটা, এখানে কি বলতেছে দেখো, অনুমিত গড় পদ্ধতিতে, দেখো অনুমিত গড় পদ্ধতিতে, সাবধান, একে তো বিন্যস্ত মানে শ্রেণী, তারপর আবার কি অনুমিত গড় পদ্ধতিতে পরিমিত ব্যবধান, ওই উপাত্তের কি বের করতে হবে, পরিমিত ব্যবধান। আই হোপ তোমরা এখন এটা পারবা, মাত্র আমরা অনুমিত পদ্ধতিতে কিন্তু পরিমিত ব্যবধানটা বের করা শিখছি। তা আমি তোমাদের জন্য সুন্দর মতন আগে থেকেই কি করে রাখছি দেখো, এই যে চার্ট রেডি করে রাখছি। আর এই চার্ট কিভাবে কি করতে হবে তোমরা জানো, তোমাদের এই যে শ্রেণী ব্যাপ্তি লাগে, তারপর হচ্ছে শ্রেণী মধ্যবিন্দুটা বের করবা, গণসংখ্যা তো দেওয়াই আছে, এটা বের করবা। এরপর হচ্ছে তোমার ডি লাগবে, এফডি লাগবে, এফডি স্কয়ার লাগবে, ঠিক আছে। তো চলো আমরা এগুলো এখন বের করি। তো মধ্যবিন্দুগুলো আমরা যদি একটু কপি করি, এখানে তো লিখছি তাই না, এই যে মধ্যবিন্দুগুলো তো হচ্ছে এই যে এটা 21, 24, 27, 30, ঠিক আছে, এই হচ্ছে শ্রেণীর মধ্যবিন্দু। আর এই এন এর মান আসবে হচ্ছে 100, গণসংখ্যা যোগ করলে এন এর মান, ঠিক আছে। এখন হচ্ছে আমার লাগবে হচ্ছে এই যে ডি এক্স মাইনাস এ বাই এইচ, তাই তো। এখানে আমরা কিছু কথা তাহলে আগে থেকে বলে দিই। কি বলবো, আমরা এখানে ডিক্লেয়ার করে দেব আমাদের হচ্ছে অনুমিত গড়টা কত আসবে, অনুমিত গড় সেটা একটু ডিক্লেয়ার করে দেব, এর মানটা বলে দেব। তারপরে হচ্ছে আমরা হচ্ছে এইচ এর মানটাও বলে দেব, শ্রেণী ব্যবধান, এগুলো একটু বলে দিই আগে। এখন দেখো এই যে এই এক্স এর মধ্যে থেকে যে কোনো একটা তোমার কি গড় তুমি ধরবা। এখানে দেখো 1, 2, 3, 4, 5, 6, 7 বেজোড়, তাহলে উপরে 3টা নিচে 3টা, মাঝখানেরটাই তোমার কি হবে বলতো, মাঝখানেরটাকে আমরা ধরবো অনুমিত গড়। জোড় সংখ্যা হলে
দুইটা হবে মাঝখানে, দুইটার মধ্যে যার গণসংখ্যা বেশি তাকে ধরে নিবা, এটাই আর কি বেস্ট অপশন। আর আবার কি বললাম, এটা না ধরে ছোটটা বড়টা যেটাকে ধরবা কোনো সমস্যা নাই, তোমার অঙ্কের অ্যান্সার আসবেই। তাই তো 30 ধরলাম অনুমিত গড়। আর এই শ্রেণী ব্যবধান দেখো দেখো 20, 21, 22, 3। আবার দেখো যে কোনো একটা 29, 30, 31, 3। ঠিক আছে, শ্রেণী ব্যবধান হচ্ছে 3। এখন হচ্ছে এই কাজটা এখানে তুমি করবা, কি করবা, তুমি হচ্ছে এই ডি কিভাবে বের করবা, ধরো এই যে এক্স এখানকারটা, এখানকার এক্স কত 21, 21 থেকে কাকে বিয়োগ দিবা, এ কে বিয়োগ দিবা, মানে 30 ডিভাইডেড বাই কি করবা, এইচ দিয়ে ভাগ দিবা, অর্থাৎ 3। এটা কত আসে, তো এটা আসবে হচ্ছে আমাদের -3। পরবর্তীতে এখানে 21 এর জায়গায় বসাবো কত 24, তারপর এখন 24 বসে তোমার কত আসবে, প্রত্যেকটা লিখে দিই -3, -2, -1, 0, 1, 3, 0, 1, 2, 3। বুঝতে পারছো, একটু ফাঁকি দিলাম, হ্যাঁ ডাইরেক্ট লিখে দিলাম। তোমরা পরীক্ষা হলে কিন্তু সাবধানে ঠান্ডা মাথায় অঙ্কগুলো করবা। এরপর তোমার কি লাগবে দেখো, এফ আর ডি, তার মানে এইটা আর এটার গুণফল, এইটা আর এটার গুণফল। তাহলে এটা গুণ করলে কত আসবে দেখো, 3 5 15, হচ্ছে মাইনাস, তারপর কত -20, তারপর কত বলো -26, এরপরটা কত বলো তো 0, এরপরটা 16, 8 2 16, 3 5 15। এটা তুমি যোগ করে দাও, যোগ করে দিলে কি পাবো বলো, -14। ঠিক আছে, কত পাবা, -14। এখন আবার এফ ডি স্কয়ার, অর্থাৎ এই যে এইটার সাথে আবার এই ডি গুণ হবে, তাহলে মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে। 15 3 কত বলো তো, 15 3 আমাদের হচ্ছে 45, মাইনাস মাইনাস প্লাস হয়ে 20 2 কত আসবে বলো তো, 40, এটা আসবে 26, এটা আসবে 0, এটা আসবে 16, এটা আসবে 32, আবার কত 45। এই আবার যোগ করে দাও, এটা পাবো হচ্ছে 204। ঠিক আছে, আই হোপ জিনিসগুলো বুঝতে পারছো। এখন তোমার কি লাগবে, পরিমিত ব্যবধান, ডাইরেক্ট লেখো পরিমিত ব্যবধান সিগমা রুট ওভার সামেশন এফ ডি স্কয়ার বাই এন, আই এর মান 1 থেকে n পর্যন্ত, মাইনাস এফ ডি বাই এন, আই এর মান 1 থেকে n পর্যন্ত, এটার বর্গ। এখানেই শেষ না, এখানে আবার কি হয়, h দিয়ে গুণ হয়। ঠিক আছে, তো এখন দেখো মান টান পেয়ে গেছো, মান বসাই দাও, মান বসাই দিলে তুমি কি কি পাবা, আমি তো লিখছি এফ ডি স্কয়ার, এটা কত 204, তাই না, 204, হ্যাঁ ঠিকই আছে, 204 বাই এন এর মান কত ছিল আমাদের 100, মাইনাস এফ ডি এর সামেশন কত ছিল, এই যে এফ ডি এর সামেশন -14, -14 বাই 100, এটার সাথে তুমি 3 গুণ করবে। আলটিমেটলি পুরোটা দেখো, এই ক্যালকুলেশন তো তোমরা পারবেই, এই রেজাল্টটা তোমাদের আসবে হচ্ছে 4.264। এত প্রায়, এই হচ্ছে তোমাদের অ্যান্সার। আবার বলতেছি এই টাইপ প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট, দৃশ্যপট নির্ভর তো, তোমাদের 7 নাম্বার আসবে না টোটাল, তোমাদেরকে দিয়ে দিতে পারে ক নাম্বারে 3 মার্ক, খ নাম্বারে হচ্ছে 4 মার্ক। বুঝতে পারছো, আবার 3 মার্কও, 3 না মানে 4 3ও দিতে পারে। আবার দেখা যেতে পারে যে 3 3 আবার 1, মানে আরেকটা প্রশ্ন দিয়ে দিতে পারে ওইখানে, যে ছোটখাটো প্রশ্ন করতে পারে যে ক নাম্বারে, মানে যদি 3টা প্রশ্ন থাকে এখানে, এটা ধরো খ আর গ, প্রত্যেকের মার্ক 3 আর 3 করে 6 হলো, আরো 1 মার্ক থাকে না, আরেকটা মার্কের প্রশ্ন এরকম করতে পারে যে পরিমিত ব্যবধান ঋণাত্মক হয় না কেন বলো, ভেদাঙ্কের সংজ্ঞা বলো, অথবা দুইটা সংখ্যার দিয়ে দিল 10 আর 12, বললো যে এদের পরিমিত ব্যবধানটা কত। এই যে ছোট ছোট প্রশ্নগুলো কি তোমাদের আসতে পারে, যে বইয়ে যত মাথা খাটানো প্রশ্নগুলো আসছে না ছোট ছোট, ওইগুলা কিন্তু বাদ দিবা না, ওইগুলা সবগুলা কিন্তু জেনে রাখবা কিভাবে কি করতে হয়। বুঝতে পারছো, তো এখন দেখো তোমাদের 233 নম্বর পৃষ্ঠার হচ্ছে একটা একক কাজ, এটাই হচ্ছে তোমাদের অনুশীলনী শেষ, শুরুর আগ পর্যন্ত সব কনসেপ্টের শেষ একক কাজটা, তাই তো, অনেকগুলো প্রশ্ন আসছে, ইম্পর্টেন্ট, বোঝার জন্য ইম্পর্টেন্ট। তো তোমাদেরকে এখানে একটা ফ্যামিলির বিদ্যুৎ বিলের কত ইউনিট করে খরচ করতেছে বিদ্যুৎ বিল, সেই ইউনিটগুলো দেওয়া আছে প্রত্যেক মাসের। জানুয়ারি মাসে 322 ইউনিট, ফেব্রুয়ারি মাসে, এটা ফেব্রুয়ারি এফইডি লিখে ফেলছি, ফেব্রুয়ারিতে হচ্ছে 335 ইউনিট, মার্চ মাসে, এপ্রিল মাসে, এরকম করে 12টা মাসের কত ইউনিট করে
বিদ্যুৎ খরচ হলো সেটা তোমাদেরকে দেওয়া আছে। এখন এখানে তোমাদের এই কয়টা প্রশ্ন তোমাদেরকে সলভ করতে হবে, যেগুলো ইম্পর্টেন্ট খুবই, এগুলো আমি করব। কিছু জায়গায় কিন্তু আমি এসডব্লিউ দেবো, এখানে এসডব্লিউ দেবো, এগুলো তোমরা করে দিবা, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো প্রথম যেটা বলা হচ্ছে যে কি বলতো, উপাত্তগুলোকে সংখ্যা রেখায় উপস্থাপন করো। উপাত্তগুলোকে কি সংখ্যা রেখায় উপস্থাপন করো। তো সংখ্যা রেখা এটা কোনো ব্যাপার না, এটা যে যেভাবে আর কি করে সলভ। তো আমরা সংখ্যা রেখা এরকম একটা নিলাম। তো সংখ্যা রেখায় তোমরা তো জানো 0 এই পাশ থেকে 1 2 3 4 5, এরপর থেকে -1 -2 এভাবে করে হয়। বাট আমাদের এখানে 0 1 2 3 এগুলো নিয়ে লাভ নাই, আমাদের সংখ্যাগুলো সবই ধনাত্মক। ইউনিট খরচ হচ্ছে কি সবই পজিটিভ না। আর সব থেকে লোয়েস্ট খরচ দেখো তো কত, এখানে তুমি যদি ভালো করে তাকায় দেখো 322 এর থেকে দেখো তো আর কোনো খরচ সব থেকে কম খরচ আসছে কিনা। দেখো তো 322 এর থেকে আর কিন্তু আমরা দেখতেছি না। আবার সব থেকে বেশি খরচ দেখো তো কত আসছে, সব থেকে বেশি খরচ আসছে হচ্ছে দেখো 985 চেয়ে আর বেশি বড় খরচ আমি দেখতেছি না। তাহলে আমাদের রেঞ্জগুলো মানে এই 322 থেকে 985 মধ্যেই হচ্ছে আমাদের থাকবে। তো হচ্ছে 322, তো তাহলে আমরা এখানে দেবো হচ্ছে 300। আস্তে আস্তে এই জায়গা গেলে হবে কি বলতো 400, এরপর 500। তুমি দেখো 500 এখানেও দেখো 300-র পরে 400 এত ব্যবধান, এই কারণে 500কে এত ব্যবধানে দিতে হবে এমন কোনো কথা নাই, তুমি সংখ্যা রেখা উপস্থাপন করলেই হবে, টিচার বুঝবে। এটা হচ্ছে জাস্ট একটা চোখের সামনে আর কি তোমার ভাসবে যে আচ্ছা আচ্ছা এরকম রেঞ্জে তোমার ভ্যালুগুলো আসছে। যেমন দেখো 300 থেকে 400, দেখো তো ধরো হচ্ছে যে জানুয়ারি মাস 322, তাই না? 322 কত মোটামুটি, এটা 300, এটা 350, 322 মোটামুটি এইটা। তাহলে এটা আমরা লিখতে পারি এটা কি বলতো জানুয়ারি মাসের জন্য, তাই না? এরকম এভাবে আর কি আমরা সংখ্যা রেখা উপস্থাপন করব। তো 300 লাগবে, 400 লাগবে, তারপর হচ্ছে ধরো হচ্ছে 500 লাগবে, তাই না? এরপর হচ্ছে আমরা দেখতে পারতেছি 300 ডাটাটা বেশি দেখতে পারতেছি, 300 300 300 300 300 হুট করে হচ্ছে চলে গেছে 900-তে। 400 আছে 450, 400 আছে দুইটা, যে 400-র ভেতরে 400 থেকে 500-র ভেতরে দুইটা আছে, তার মানে এই যে 400 থেকে এর মধ্যে দুইটা আছে। এরপর আমি দেখতে পারতেছি একদম 900-তে চলে গেছে, 900 আমরা ধরো হচ্ছে এখানে দিলাম। আচ্ছা, এখন আমরা উঠাই। তো জানুয়ারি হচ্ছে যে দেখো 322-এর মধ্যে, এবার দেখো ফেব্রুয়ারি 335, তার মানে যে কাছাকাছি হচ্ছে কি বলতো ফেব্রুয়ারি। আচ্ছা, এরপর দেখো মার্চ 370, তো তাহলে মোটামুটি এদিকে হচ্ছে মার্চ। তোমরা বাংলা লিখবা, এগুলা মানে লিখবা যেভাবে তোমাদের, আমি আর কি ডাটাটা কিন্তু তোমাদের প্রশ্নে বাংলা লেখা আমি ইংলিশে উঠিয়ে দিচ্ছি। আচ্ছা দেখো কয়টা লিখলাম দেখো তো, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিলে দেখো অনেক আসছে 883, তাই না? তাহলে এই 800 এদিকে হবে, তাহলে এটাকে 800 বানিয়ে দিই, 883। কাটায় কাটায় এটাই আসছে কি বলতো এপ্রিল, কাটায় কাটায় এটা, তাহলে এদিকে একটা আসবে 900। তারপর দেখো মে 985, এই যে এটা। তুমি চাইলে এই 800 থেকে 900-র মধ্যে একটা রেঞ্জ দেখতে পারতো, মানে 800 থেকে 900, দেন 800 থেকে 900-র মধ্যে এই দুইটাকে বসাই দিতে পারতাম, মানে এটা বলতে চাচ্ছি। ধরো যে এটা 800 আর এই হচ্ছে 900 না, ধরো 1000-ও দিতে পারো, যেহেতু এটা 985। তাহলে 800 থেকে 883-র মধ্যে ধরো আছে এইটা, আর 985-র মধ্যে আছে এইটা, এভাবে লিখতে পারতাম। যে যেভাবে দেখো কোনো সমস্যা নাই, এগুলোর কোনো প্যারা না। তাহলে কি লিখলাম, এপ্রিল লিখলাম, আর 985 কত মে, এটা হচ্ছে মে। এরপর দেখো জুন হচ্ছে 452, জুন এই যে 400 একদম কাটা কাটা, এটা মাঝখানে একদম জুন। তারপর দেখো জুলাই হচ্ছে 402 এর মধ্যে ফেলবা, 402 এর মধ্যে এখানে তাহলে একদম ঠিক আছে। জুন জুলাই, জুন গেল, জুলাই গেল, আগস্ট হচ্ছে 380, 300 থেকে 400, তাহলে 380 ধরো হচ্ছে যে এখানে। মার্চ কত ছিল দেখো তো, মার্চ ছিল 370, তাহলে মার্চের পরে 380 কি হবে, মার্চের পরে এ হচ্ছে আগস্ট। ঠিক আছে, এটা একবার দেখবা যে তুমি আবার যদি আগস্টকে মার্চের আগে দিয়ে দাও তাহলে তো তুমি কি হচ্ছে বলো তো, এই যে আগস্ট 380-কে 370-এর আগে পাঠিয়ে দিচ্ছ, এটা না, পরে থাকতে হবে। ঠিক আছে, এগুলো আবার একটু সাবধান থাকবা, তাই হবে। আগস্ট লিখলাম, তারপর সেপ্টেম্বর 362, মানে মার্চ হচ্ছে কত ছিল 370, তার মানে 362 হবে একটু আগে, এই যে এখানে এটা, তাহলে সেপ্টেম্বর। অক্টোবর হচ্ছে 350, তাহলে তারও একটু আগে এখানে, এই হচ্ছে অক্টোবর। নিচে লেখা ঠিক না, উপরে লিখতে হয়, এটা হচ্ছে অক্টোবর।
নভেম্বর হচ্ছে 340। আরে এই জায়গায় এত গাদাগাদি হয়ে গেছে। এটা হচ্ছে নভেম্বর, হ্যাঁ। ডিসেম্বর হচ্ছে 335। 335, তাই না? ফেব্রুয়ারিতেও একদম 335 ছিল। 335 রিপিট, তার মানে একই জায়গায়। ফেব্রুয়ারি আর এখানে তাহলে কি আসবে বলতো? ফেব্রুয়ারি আর নভেম্বর একই হয়ে গেছে। এইটা আর কি, সংখ্যা রেখা নিয়ে কোনো প্যারা নাই, তুমি নিজের মতন করবা। কি তুমি আমার থেকে বেটার রাখবা, আমি জানি, এটুকু বিশ্বাস আমার তোমাদের প্রতি আছে। আমি খারাপ চিত্র আঁকি, এটা আমি মেনে নেই। আচ্ছা, খ নাম্বার দেখো, ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট এটা। 1 2 3 4 5, হ্যাঁ। এখানে বলা হচ্ছে যে গাণিতিক গড় আর মধ্যক নির্ণয় করো। ও সরি, এটা না, এটা না, এটা ইম্পর্টেন্ট না, এই যে এইটা ইম্পর্টেন্ট হবে, 3 নম্বরটা, হ্যাঁ। 1 2 3 4 5, এটা ইম্পর্টেন্ট। এটা সহজ, গাণিতিক গড় ও মধ্যক নির্ণয় করো। এই গাণিতিক গড় নির্ণয় করবা কিভাবে? এখানে কত আছে দেখো তো, 322 থেকে শুরু করে এরকম সবগুলোকে যোগ করবা। কয়টা আছে দেখো, 1 2 3 4, এরকম করে 12 মাসে 12টা ডাটা 12 দিয়ে ভাগ করবা, ওইটা তোমার গাণিতিক গড়। মধ্যক কি হবে? মাঝখানের ডাটাটা হবে কি মধ্যক। বাট এই গড় আর মধ্যক, এগুলা বের করতে গেলে আমাদের কি, গড় করতে গেলে আমাদের উপাত্তগুলাকে নিম্নক্রম থেকে ঊর্ধ্বক্রমে সাজাইতে হয় না, সাজিয়ে নিলে ভালো, বাট মধ্যকে কিন্তু লাগে। তো আমাদের কি করতে হবে বলতো, এই উপাত্তগুলাকে আগে ছোট থেকে বড় আকারে কি করতে হবে, সাজাইতে হবে। তো আমি একটু সাজিয়ে দিচ্ছি একবারে, হ্যাঁ। আচ্ছা, আমি তো এখন ডাইরেক্ট লিখলাম, আর তোমাদেরকে বলি এই সংখ্যা রেখাটা কিন্তু এখন তোমাদেরকে হেল্প করে এরকম ঊর্ধ্বক্রমে সাজাইতে। কিভাবে হেল্প করে? একদম দেখো, যে জানুয়ারির ডাটাটা তোমার সবার আগে আসবে, তাই না? দেখো এইভাবে ইনক্রিজ হচ্ছে না, বৃদ্ধি পাচ্ছে। তাহলে জানুয়ারি ডাটাটা সবার আগে, জানুয়ারিতে দেখো কত, 322। এরপরে দেখো যে ফেব্রুয়ারি ডাটাটা কত দেখো তো, 335। ফেব্রুয়ারির পরেই দেখো যে এখানে একসাথে দুইটা আছে, আরে নেক্সট ফেব্রুয়ারির পরে নভেম্বরের ডাটাটা আবার বসাইতে হবে। নভেম্বরের ডাটা কত, সরি ডিসেম্বরের ডাটাটা বসাতে হবে 335। এটা কি সেম, কি করলাম আমি, কি ডিসেম্বর বসে নাই না নভেম্বর বসে? এটা নভেম্বর না, এটা ডিসেম্বর হবে, ছিল, সরি, হ্যাঁ। নভেম্বর তো এই যে এটা, ডিসেম্বর ওইটা, হ্যাঁ। তো ফেব্রুয়ারির পরে কি হবে, ডিসেম্বরের ডাটাটা বসবে। আচ্ছা, এরপরে তারপর তুমি খেয়াল করো, ফেব্রুয়ারি ডিসেম্বর বসানোর পরে এরপরটা কি, নভেম্বরের ডাটাটা হচ্ছে 340। এ দেখো 335 335, যে ফেব্রুয়ারি ডিসেম্বর, এরপরে কি বলতো, নভেম্বর। এরপরে অক্টোবরের ডাটা, তুমি খেয়াল করে দেখো অক্টোবরের ডাটা কত, 350। এই যে দেখছো 350টা এখানে বসাবা। এরপর কি সেপ্টেম্বরের ডাটা কত, ওই যে 362, এই যে 362 এখানে বসাবা। এইভাবে আর কি আমি ঊর্ধ্বক্রমে সাজাই ফেলছি, বুঝতে পারছো? তার মানে সংখ্যা রেখাটা কিন্তু এখন অনেক হেল্প করলো তোমাকে এটা বের করতে। তো যাই হোক, হেল্প করছো, ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। এখন হচ্ছে আমরা কি করব, এখন আমাদের গাণিতিক গড় বের করতে হবে। আমাদের এখানে এন এর মান কত বলো, 12 না? তাহলে দেখো গাণিতিক গড়, এক্স বার। ও, জায়গা তো ছোট হবে, 12টা সংখ্যা যোগ করা তো 4টিখানি কথা না। তাহলে আমরা কি লিখবো বলতো? সুতরাং গাণিতিক গড় এক্স বার ইকুয়াল টু, সবগুলোকে কি করতে হবে, যোগ করতে হবে, তারপর এন দিয়ে ভাগ দেব। 332 335, দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, 12টাকে 12 দিয়ে ভাগ করে দিবা যোগ করে। তো এটা ক্যালকুলেট করলে আমি দেখাই দিচ্ছি কত বাবা, 5516। আর তাহলে এটা গড় চলে আসবে হচ্ছে 459.17 প্রায়, সরি 67 প্রায়। বুঝতে পারছো? এই হচ্ছে আমাদের প্রসেসটা, গাণিতিক গড় বের করা। এখন আমাদের এখানে শুধু গাণিতিক গড়টাই বের করতে বলে নাই, তোমাদেরকে মধ্যকও নির্ণয় করতে বলছে। এখন এখানে তোমার কাছে কয়টা ডাটা আছে বলো, 12টা। বেজোড় সংখ্যক হলে কি হইতো, একদম মাঝখানের ভ্যালুটাই তোমার মধ্যক হয়ে যেত। বাট এখন তো 12টা, তার মানে হচ্ছে কি বলতো, জোড় মাঝখানে কিন্তু দুইটা সংখ্যা পড়বে, তখন এটা গড় নিতে হয়। দুইটা সংখ্যা তখন, ওই যে রফিক স্যার শিখেছিলেন না তোমাদেরকে, যে মাঝখানে কে কে পড়বে, মাঝখানে দুইটা সংখ্যা পড়বে। দেখো এই যে এই 300, এটা বাদ, এটা বাদ, 1 2 3 4 5, এই যে এই মাঝখানে দেখো এই দুইটা সংখ্যা পড়ে। দেখো এই বামে আসছে 1 2 3 4 5টা, এর ডানে আসছে 1 2 3 4 5টা।
তো দুইটা সংখ্যা পড়লে তখন তো আমরা বিপদে পড়ে যাই, তখন আমরা বলি আচ্ছা ঠিক আছে তোমরা তাহলে গড় হয়ে যাও, গড়টাই আনসার। বাট এটা সূত্রের ফরম্যাটে আমরা কিভাবে লিখি বলতো, যে এখানে n এর মানটা কত বলতো, জোড়, n = 12, যা একটি জোড় সংখ্যা। সুতরাং আমরা লিখবো যে মধ্যক, আমরা মধ্যককে এম ই সাহায্যে প্রকাশ করে থাকি, তাই না? এটা হচ্ছে আমাদের ওই দুটা সংখ্যার গড়। কিভাবে, মাঝখানে কে কে আছে, n/2 তম পদ প্লাস n/2 প্লাস 1 তম পদ, এই দুইটা পদের কি করতে হবে, গড় নিতে হবে, মানে বাই 2। দেখুন n এর মান কত বলতো, 12, তার মানে 12/2 তম পদ প্লাস 12/2 প্লাস 1 এততম পদ ডিভাইডেড বাই 2। তাহলে বলো কি আসতেছে, তার মানে আসতেছে 12/2 মানে কত, 6, 6 তম পদ প্লাস 7 তম পদ ডিভাইডেড বাই 2। এখন বলো 6 তম পদ আর 7 তম পদ খুঁজে বের করো। এর আগে কিন্তু ওই যে ঊর্ধ্বক্রমে সাজাতে হবে, তাই না? 1 2 3 4 5 6, এই যে 6 হচ্ছে 362 আর 7 হচ্ছে 370, 362 370, আবার দেখি 362 370, 362 আর 370 বাই 2। এটা ক্যালকুলেট করে দেখো কত আসে। বই দেখবো না, তোমরা বই দেখলে তোমরা ভাবো যে আমি বই দেখে দেখে অঙ্ক করি, কষ্ট পাবো আমি শুনে। 362 এটা 2 দিয়ে ভাগ দিলে 366, তাহলে এটাই হচ্ছে কি বলতো আমাদের মধ্যক। ঠিক আছে, তাহলে আমাদের 2 নাম্বার প্রশ্নেরও কি বলতো অ্যানসার করা হয়ে গেছে। এখন 3 নাম্বারটাই যে বলছিলাম না ইম্পর্টেন্ট, এখানে খেয়াল করো। 3 নম্বরে বলা হচ্ছে গাণিতিক গড় ও মধ্যক থেকে উপাত্তের গড় ব্যবধান আর পরিমিত ব্যবধান নির্ণয় করতে হবে। কি করতে হবে, এগুলো কি অবিন্যস্ত না, অবিন্যস্ত, কিন্তু শ্রেণীতে দেওয়া শ্রেণী ব্যাপ্তি এর মতো না, তাই না? বলছে কি গাণিতিক গড় ও মধ্যক থেকে গড় ব্যবধান আর পরিমিত ব্যবধান নির্ণয় করতে হবে। তোমরা কিন্তু জানো গড় ব্যবধান গাণিতিক গড় থেকেও বের করা যায়, মধ্যক থেকেও গড় ব্যবধান বের করা যায়, প্রচুরক থেকেও গড় ব্যবধান বের করা যায়। আমরা পরিমিত ব্যবধান সব অঙ্ক করছি গড় থেকে বের করা, পরিমিত ব্যবধানের সব অঙ্ক করছি কি গড় থেকে বের করা। ঠিক একইভাবে গাণিতিক গড় থেকেও যেমন কি গড় ব্যবধান, মধ্যক থেকে গড় ব্যবধান, প্রচুরক থেকে গড় ব্যবধান বের করা যায়, ঠিক একইভাবে গড় ছাড়াও মধ্যক থেকেও পরিমিত ব্যবধান, প্রচুরক থেকেও পরিমিত ব্যবধান, এগুলো বের করা যায়। বুঝতে পারছো? তো এখন তোমাদের আসলে এই অঙ্কটা ডাবল, কি গড় থেকে একবার তোমাকে গড় ব্যবধান, পরিমিত ব্যবধান বের করতে হবে, এরপর মধ্যক থেকে গড় ব্যবধান আর পরিমিত ব্যবধান বের করতে হবে। এই কারণে তোমাদের খ নম্বরে আগে গড় আর মধ্যকটা বের করা নিচ্ছে। তো চলো আমরা হচ্ছে গ নাম্বারটা শুরু করি। গ নাম্বারটা তো আমরা আগে কি করব, গড় থেকে এই যে এক্স বার হতে কি কি বের করব, এক্স বার হতে আমরা গড় ব্যবধান আর পরিমিত ব্যবধান বের করব ও পরিমিত ব্যবধান নির্ণয়। ঠিক আছে, আমরা হচ্ছে গড় থেকে আগে বের করব, গাণিতিক গড় যেটা আর কি। তো এখন দেখো গড় ব্যবধান মানে হচ্ছে কি আমাদের প্রত্যেকটা ডাটা গড় থেকে কত দূরে আছে, তাই না? সেগুলোর আবার গড়। তার মানে এখন দেখো আমাদের ডাটাগুলা কি, আমাদের ডাটাগুলাকে আমরা এইভাবে লিখব, এই হচ্ছে এক্স আই, ঠিক আছে, এই হচ্ছে এক্স আই দিয়ে এরকম করে 12টা সংখ্যা তোমাদেরকে লিখতে হবে। জায়গা ছোট পড়ে যাচ্ছে, আমি একটু মুছি, 12টা আসতেছে না। প্রত্যেকটা ডাটা উঠাবো, উঠানোর পর আমাদের গাণিতিক গড় বের করছি না আমরা, এই যে গাণিতিক গড় এক্স বার বের করছি না, এক্স বার থেকে কি করব বলতো, ব্যবধান নেব, ব্যবধান, আবার বলতেছি ব্যবধানে আমরা কি নেব বলতো, ব্যবধান যেন নেগেটিভ না আসে, এর জন্য এই যে এটা মডুলাস, তাই তো? এখান থেকে আমরা কি পেয়ে যাব, এই যে এটা আবার সামেশন করব, সামেশন করলে আমাদের কি হয়ে যাবে, ওই সামেশনটাকে এই যে টোটাল আমরা তো গড় পেয়ে যাব, এই ব্যবধানের কি পেয়ে যাবো, সমষ্টি পেয়ে যাবো। পরে আবার এন দিয়ে আমরা কি করব, এখানে তো এন আছে তাই না, এই এন দিয়ে আবার কি করব বলতো, ভাগ করব, তাহলে আমরা কি পেয়ে যাব, গড় ব্যবধানটা পেয়ে যাব।
মনে আছে না গড় ব্যবধান আমরা প্রকাশ করতাম কিভাবে, এই যে মিন ডেভিয়েশন কোনখান থেকে, গাণিতিক গড়ের মাধ্যমে। এটা ফর্মুলাটা কি, এটা ফর্মুলাটা হচ্ছে xi মাইনাস x বার। এটার গড় মানে কি, আবার সামেশন করা লাগে, আবার n দিয়ে কি করা লাগে, ভাগ দেওয়া লাগে। দেখো মনে পড়ে কিনা। তো এইটা মনে হয় বের হয়ে গেল, বুঝলাম। আবার কি পরিমিত ব্যবধান, এখন পরিমিত ব্যবধানের কোনো পদ্ধতির কথা বলছে, সংক্ষিপ্ত বা প্রত্যক্ষ কোনো কথা বলছে, বলে নাই। আমরা কি করব, পরিমিত ব্যবধানের সূত্র হিসাবে ঝামেলা তো যাবো না, আমরা এক কাজ করব, আমরা ভেদাঙ্ক বের করব। ভেদাঙ্কটা কি হয়, এই যে প্রত্যেকটা থেকে আবার গাণিতিক গড়ের কি করতে হয় বলতো, বর্গের সমষ্টিটা নিতে হয়, এটা n দিয়ে ভাগ করব, এটাকে আমরা বলি কি ভেদাঙ্ক। তাহলে পরিমিত ব্যবধানটা কি হবে, এটা রুট করব, অর্থাৎ শুধু সিগমা, এটা কি হবে, এটা, বুঝতে পারছো? তাহলে এটাই হচ্ছে আমাদের প্রসেস। তার মানে আমাদের কি লাগবে দেখো, xi থেকে x বার লাগবে, এটা সামেশন থেকে তো আমরা গড় ব্যবধান পেয়ে যাব, আবার পরিমিত ব্যবধানের জন্য আবার আমাদের এটা লাগবে, দেখো এটা আবার স্কয়ারটাও লাগবে। তাহলে আমরা এই এক কাজে সবকিছু বের করে ফেলবো। এখানে দেখো xi গুলা কি কি, এই ডাটাগুলো উঠাও, এই যে 322 335 370 এগুলো উঠাও, ঠিক আছে, আমি উঠাই দিচ্ছি। তো এই হচ্ছে প্রত্যেকটা ডাটা উঠানোর পর হচ্ছে এমন আসবে, এখানে n এর মান হচ্ছে 12, তাই না? আমাদের অবিন্যস্ত শ্রেণীতে যে কয়টা ডাটা দেওয়া থাকবে, ওই সমষ্টি মানে যে কয়টা ডাটা দেওয়া থাকবে ওইটাই হচ্ছে আমাদের n এর মান। এখানে 12 মাসের ডাটা দেওয়া ছিল, n এর মান 12। আর আমাদের গাণিতিক গড় হচ্ছে আমরা বের করে রাখছি, না, বের করে রাখছি। তো এখন আমাদের কি করতে হবে, এই xi থেকে x বার বিয়োগ করতে হবে। যেমন 322 থেকে আর 459 কি করতে হবে, বিয়োগ করতে হবে। ক্যালকুলেটরটা কই, 322 থেকে x বারে তুমি যদি বিয়োগ করো, 322 মাইনাস 459.67 322 মাইনাস, হ্যাঁ এটা হচ্ছে মাইনাস 137.67। বাট এখানে আমরা নেব কি মডুলাস, এর জন্য মাইনাস বাদ, এটা হবে কি 137.67। এরপর হচ্ছে 335 থেকে ওইটা বিয়োগ হবে 459.67। এখানে মাইনাস আসবে, বাট মাইনাস বাদ, এখানে লিখবো হচ্ছে 124.67। এরকম এরকম করে প্রত্যেকটা লিখতে হবে। আবার এখানে হচ্ছে কি এগুলার বর্গ লাগবে, তো ওইটা যদি একটা দেখাই দিই, 137.67 এটার স্কয়ার করলে তুমি পাবা হচ্ছে 18,195.3.0289। আমরা দুইটা ডিজিট নেই দশমিকের পরে, হ্যাঁ 0289, তাহলে আমরা লিখবো হচ্ছে 03। এরপরে হচ্ছে যে 124.67 এটার যদি স্কয়ার নাও, এটা তুমি পাবা হচ্ছে 1515542.61। এইভাবে প্রত্যেকটা লিখে প্রত্যেকটা বর্গগুলো আমি লিখে দিচ্ছি। তো দেখো পুরোটা কমপ্লিট করলে জিনিসটা এমন আসবে, একটু ধৈর্য সহকারে তোমাদেরকে এগুলো করা লাগে, বুঝতে পারছো, একটু ধৈর্য রাখা লাগে। এইটা এখান থেকে মুছে দিই, হ্যাঁ লাগবে। এখন আমাদের কি ছিল, গড় হতে গড় ব্যবধান বের করা আর পরিমিত ব্যবধান বের করা। তো আমরা হচ্ছে গড় ব্যবধানটা বের করব। যে সুতরাং গড় ব্যবধান, মিন ডেভিয়েশন, এটা গড় ব্যবধান, এটা কোথা থেকে বের করতেছি বলো তো, আমরা বের করতেছি গড় থেকে, এর জন্য x বার। মিন ডেভিয়েশন কি কোথা থেকে বের করতেছি, x বার থেকে, গাণিতিক গড় থেকে গড় ব্যবধান। তো এটা ফর্মুলাটা কি আসবে আমাদের, তো এটা আসবে হচ্ছে আমাদের, এই যে আমরা কি পাচ্ছি দেখো তো, এই যে xi মাইনাস x বার, এই যে এটার ব্যবধান, এটাকে সামেশন করার পরে n দিয়ে কি করতে হবে বলো তো, ভাগ করতে হবে। তো আমরা এই সামেশনটা তো পেয়ে গেছি, ভুল আবার স্কয়ারটা বসাই দিও না, ওইটা তো ভেদাঙ্কের জন্য, ভেদাঙ্ক থেকে পরিমিত ব্যবধান বের করবো দেখে রেডি করছি। কারণ আমাদের প্রথমটা গড়ের জন্য যে এই সামেশনটা, তো এটা আমাদের কত আসছে দেখো, 1897.36, 1897.36 ডিভাইডেড বাই n এর মান কত, 12। দেখো কত আসে, 1897.36, এটা আসবে হচ্ছে 158.11 প্রায়, ঠিক আছে। এই হচ্ছে আমাদের মিন ডেভিয়েশন। এখন কথা হচ্ছে পরিমিত ব্যবধান, তো আমরা ভেদাঙ্কের মাধ্যমে লিখবো যে পরিমিত ব্যবধান, এটা হচ্ছে সিগমা। ভেদাঙ্কের ফর্মুলাটা কি ছিল, সামেশন হচ্ছে কি বলতো, xi থেকে x বারের কি হয় বলতো, বর্গের সমষ্টিকে n দিয়ে ভাগ করতে হয়, তো এটাকে রুট করে দিব, এটাই পরিমিত ব্যবধান। তো তোমার কাছে যে সামেশন xi - x বার হোল স্কয়ার এই ডাটাটা আছে,
ডাটাটা আছে না? তাহলে এখানে বসাই দাও। কত? 558878, 558878, 558878 0.68 ডিভাইডেড বাই কত জানি 12, এটা রুট করবা, সেটাই কি বলতো পরিমিত ব্যবধান। দেখো কত আসে, 215.81। এই হচ্ছে প্রায়। আই হোপ তোমরা জিনিসটা বুঝতে পারছো। আমরা মাত্র কোথা থেকে বের করলাম? আমরা মাত্র অর্ধেক করছি, কিন্তু এটার আমরা মাত্র গাণিতিক গড় থেকে আমরা কি বের করলাম? গড় ব্যবধান আর পরিমিত ব্যবধানটা বের করলাম। সেম প্রসেসে এখন তোমাকে মধ্যক থেকে বের করতে হবে। কি করতে হবে? মধ্যক থেকে। এখন দেখো, ঠিক আছে, এখন দেখো তোমার কাছে এখন কি করতে হবে, এরকম ভাবে তোমার আবার একটা চার্ট রেডি করতে হবে। ওইখানে তোমার কি করতে হবে, এক্স আই থেকে এক্স বার কি করা লাগবে বলো তো? সরি, এক্স বার না, তোমার মধ্যক বের হয়েছে না, এখানে কিন্তু তখন তোমাকে লিখতে হবে তোমার মধ্যকটা কত আসছে। আমাদের মধ্যক কত আসছিল বলো তো? আমাদের মধ্যক আসছিল হচ্ছে 366। তো এখানে লিখতে হবে এটা হচ্ছে কত, 366। ঠিক আছে, এখন তোমাকে লিখতে হবে, এখন তুমি কি গড় ব্যবধান বের করার জন্য তুমি তো বুঝতে পারছো সেম কাজ, যা সেখানে গড় গাণিতিক গড়ের জায়গায় মধ্যক বসবে, তার মানে এক্স আই থেকে মধ্যক বিয়োগ হবে। তারপর এইভাবে পুরোটা বের করবা, এরপর এক্স আই থেকে মধ্যক বিয়োগের কি করতে হবে, বর্গ নিতে হবে। ঠিক আছে, এরপর এরকম একটা চার্ট রেডি করবা, পরে এটা সামেশন নিবা, এটা সামেশন নিবা, ওইখানে এর নিচে কি কিরকম আসবে দেখতে। দেখো আবার বলি, এই এক্স আই, তুমি এক্স আই থেকে কি করবা, মধ্যককে বিয়োগ করবে, এটা ব্যবধান নেবা, এরপর এক্স আই থেকে মধ্যকের ব্যবধানের কি নিবা, বর্গ নিবা। এরকম করে প্রত্যেকটা লিখতে থাকবা, লিখতে থাকবা, লিখতে থাকবা, লিখতে থাকবা, লিখতে থাকবা। এরপর এখানে সামেশন বের হবে। সামেশন কার বের হবে, যে এক্স আই মাইনাস মধ্যক, এই ব্যবধানের সামেশন বের হবে। আর এখানে সামেশন বের হবে কি বলতো, এক্স আই মাইনাস মধ্যকের ব্যবধানের বর্গ। এরপর যে তুমি কি করবা বলো, এরপর যে তুমি লিখবা যে গড় ব্যবধান, তাই না, গড় ব্যবধান মিন ডেভিয়েশন, মিন ডেভিয়েশন, বাট কার মাধ্যমে বের করলাম, মধ্যকের মাধ্যমে। এটা সূত্র তাহলে কি আসবে বলতো, এই যে এই মধ্যক থেকে কত দূরে আছে তার সামেশন, মধ্যক থেকে যে ব্যবধান, তাই না, এটার কি সামেশন, এই সামেশনটা এখান থেকে বের হয়ে যাবে, ডিভাইডেড বাই কি বলতো এন। এইটা আমি মুখে বললাম, বলেও দিলাম কি কি করতে হবে, বাকি করার দায়িত্ব তোমার, এসডব্লিউ। এটা প্লিজ করতে হবে, নিজেকে করবা, হ্যাঁ। এরপর তোমার কি করতে হবে, এক্স আই থেকে মধ্যকের আবার এই যে এরপর পরিমিত ব্যবধান, তাই না, এরপর হচ্ছে পরিমিত ব্যবধান, মধ্যক থেকে তো লিখবা যে মধ্যক থেকে পরিমিত ব্যবধান, তাহলে এটা আসবে কি বলতো, সামেশন, এই এক্স আই থেকে আবার গড় না, মধ্যক থেকে প্রত্যেকটার যে ব্যবধান তার বর্গ, বর্গের সমষ্টিকে এন দিয়ে ভাগ করতে হবে, তাই না, যে আই ওয়ান থেকে এন পর্যন্ত, এটাকে রুট করে দিতে হবে। একই প্রসেস, জাস্ট গড়ের জায়গায় মধ্যক। বুঝতে পারছো? তো তোমাদের আবার আর একটা এরকম ছক রেডি করতে হবে, ডাটাগুলো তো চেঞ্জ হবে, তাই না, মধ্যক আর গাণিতিক গড় তো সেম না, মধ্যক আর গাণিতিক গড় তো সেম না, তাহলে যে প্রত্যেকটা ডাটা চেঞ্জ হবে, সবগুলা চেঞ্জ হবে। তুমি সূত্র দিয়ে অঙ্কটা করে স্কুল ম্যাথমেটিক্স ফেসবুক গ্রুপে আপলোড করবো, আমি দেখবো যে কে কে করছো, কে কে করো নাই, কে কে আমার কথা শুনছো, কে কে কথা শুনো নাই, আমি দেখবো, ঠিক আছে। আচ্ছা, তোমরা অনেকে কমেন্ট করো না যে ভাইয়া বুঝতেছি ভাইয়া, থ্যাংক ইউ, এসডব্লিউ যদি করে না দেখাও তাহলে বুঝবো যে এমনি কমেন্ট করো। আচ্ছা, তাহলে গ নাম্বারটা বুঝতে পারছো। এখন দেখো ঘ, কোন 2 মাসে সবচেয়ে বেশি বিদ্যুৎ ব্যবহৃত হয়েছে, কোন 2 মাসে দেখো তো সব থেকে বেশি বিদ্যুৎ ব্যবহৃত হয়েছে। এই ক্ষেত্রে দেখো আমরা সংখ্যা রেখার হেল্প নিতে পারি, সব থেকে বেশি হচ্ছে যে এপ্রিল আর মে শেষ, কোন 2 মাসে, এপ্রিল আর মে। আচ্ছা, তাহলে এটা হচ্ছে এটা অ্যান্সার। এর কি কারণ হতে পারে, কি আর কারণ হবে, বেশি খরচ করছে দেখে বেশি খরচ হয়েছে, শেষ। আচ্ছা ঠিক আছে, নরমালি বলি এপ্রিল আর মে বাংলাদেশে তো গরম বেশি পড়ে, হয়তো বা ওইটা হয়তো বেশি ফ্যান চালাইছে তো বেশি খরচ আসছে। আচ্ছা, এটাই অ্যান্সার। এরপর বলছে ওই 2 মাসের খরচ বাদ দিলে তোমার বিদ্যুৎ খরচ গড়ে কত ইউনিট হবে। এটা আবার দেখো, তোমাকে বিদ্যুৎ খরচ, ঠিক আছে, কি করতে হবে, কত ইউনিট করে খরচ হবে তার কি করতে হবে, গড় করতে হবে। এরপর পরিমিত ব্যবধান আবার কি করতে হবে, বের করতে হবে। এটা আবার বলে দিই, তোমার 2 মাস কোন কোন 2 মাস দেখো তো, তোমার হচ্ছে এপ্রিল আর মে। এই যে এপ্রিল আর মে কে তুমি এখন আবার কি করবা, এই সংখ্যা থেকে বাদ দিয়ে দিবা।
এই দুটাকে বাদ দিয়ে নতুন করে একটা ছক লিখবা, যে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ওইগুলোর জন্য যে 322, 335, এটা এই দুটা বাদ এভাবে লিখবা। নতুন করে আরেকটা নতুন ছক বানাবা, শ্রেণী এরকম ছক বানাবা, ঠিক আছে? এরপর তোমার কি করতে হবে বলো তো? এরপর হচ্ছে গড়ে কত খরচ হবে, তার মানে তোমাকে এখন গড় করতে হবে। গড় কিভাবে বের করতে হয়? প্রত্যেকটাকে যোগ করবা, এটা তো অবিন্যস্ত, প্রত্যেকটাকে যোগ করবা, এরপর কি করবা, এন দিয়ে ভাগ করবা। এখন তোমার কিন্তু এখানে এন এর মান কিন্তু কত আসবে বলো তো? 10 আসবে। এরপর এখান থেকে তুমি পরিমিত ব্যবধান আবার বের করতে পারবা না, নতুন করে পরিমিত ব্যবধান। তার মানে আবার কি আসবে দেখো, তুমি নতুন কি পাবা, তোমার যেহেতু এখন দুইটা বাদ যাবে, নতুন করে আবার নতুন গড় পাবা, 10 দিয়ে ভাগ দিয়ে, দুইটা বাদ দিয়ে 10 দিয়ে ভাগ দিবা, নতুন গড় পাবা এক্স বার। এখন পরিমিত ব্যবধান কি হবে বলতো? গড় থেকে পরিমিত ব্যবধানটা বের করতে বলছে, তাই না? বলছে না ওইখান থেকে এখন পরিমিত ব্যবধান বের করো, মানে গড় থেকে। তাহলে এখন এক্স আই থেকে এক্স বারের মান তো নতুন একটা পাবা, আর এখান থেকে দুইটা তো বাদ যাবে। তো এই সূত্র সেম সেম ভাবে এটা বের করবা, সেম ভাবে এগুলা বের করবা, এরপর এন দিয়ে ভাগ দিবা, এন এর মান 10, এই যে উপরেটাও চেঞ্জ আসবে, তারপর পরিমিত ব্যবধানটা বের করে ফেলবা, ঠিক আছে? এই যে পরিমিত ব্যবধানের সূত্র, যে ঠিক আছে। এই হচ্ছে, আমি এটা পিডিএফ দিয়ে দিব সলিউশনের, সেম প্রসেস দেখে আমি করতেছি না, এটা তোমাদের কি বলতো, তোমাদের কিন্তু থাকবে এসডব্লিউ, এই যে মধ্যক থেকে এটার এসডব্লিউ দেওয়া হচ্ছে, যে মধ্যক থেকে কি বলতো, মধ্যকেরটা এসডব্লিউ এক্সপ্লেন করে দিছি, কিন্তু সূত্র লিখে দিছি কিন্তু। ঘ নাম্বারের কিন্তু টোটালটাই এসডব্লিউ, ঘ নাম্বারের ওই কেন কম খরচ হয়েছে সব না, ম্যাথটা করে দিবা। এখন দেখো কি ব্যবস্থা গ্রহণ করলে সারা বছর বিদ্যুতের খরচের ক্ষেত্রে সুবিধা পাওয়া যাবে বলে তুমি মনে করো? এটাও দেখো যে পিডিএফ দিয়ে দিচ্ছি না সলিউশনের, ওইখানে বিবৃতি, বাংলা বিবৃতি আছে, ওইটাই তোমাদের অ্যান্সার। তো এই ছিল হচ্ছে ওভারঅল প্রসেসটা। এখানে ম্যাথমেটিক্যাল জিনিসটার দিকে বেশি ফোকাস করো, কিভাবে কি বের করতে হয়, কি কি বাদ দিলে তারপর কি করতে হয়, এটার দিকে বেশি ফোকাস করো। কোথাও যদি না বুঝো তুমি আবার আমাকে বলো, আমি এই টোটাল সলিউশনটার পিডিএফ দিয়ে দিব, ঠিক আছে? আজকের ক্লাসের পিডিএফ তো দিয়েই দিই, ডেসক্রিপশন বক্সে পুরো ক্লাসের পিডিএফ দেওয়া থাকবে, আবার স্পেসিফিক ভাবে শুধু এইটা সলিউশনটাও দেওয়া থাকবে, বা তোমরা নিজের থেকে অঙ্কগুলো করে আবার আমাদেরকে দেখাবা। তো দেখা হবে অনুশীলনী সমাধানে। সবাইকে আল্লাহ হাফেজ।